তোমাকে আমি ঠিক কয়টা অঙ্ক করতে দিয়েছিলাম তুলি? জি স্যার, 5টা। আর তুমি করেছো কয়টা? খাতাটা আমার দিকে এগিয়ে দাও তো। স্যার আসলে কারেন্ট ছিল না তো, তাই। কারেন্ট ছিল না নাকি তোমার বাহানার শেষ ছিল না? খাতাটা দাও বললাম। স্যার প্লিজ, আজকের মতো মাফ করে দিন, আর হবে না, কাল সব করে রাখবো। আমি কি কানে কম শুনি? খাতাটা দাও এখনই। আহিয়ানের গলার স্বর বেশ ভারী এবং গম্ভীর। সে পড়ার টেবিলের উল্টো পাশে বসে আছে। তার চোখের চশমাটা নাকের ডগায় নামানো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা 17 বছরের কিশোরী তুলির দিকে। বাইরের আকাশ ভেঙে বৃষ্টি নামছে। জানালার কাছ ঝনঝন করছে বাতাসের তোড়ে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশ বাইরের চেয়েও থমথমে। তুলি ভয়ে ভয়ে তার গোলাপি রঙের খাতাটা আহিয়ানের দিকে এগিয়ে দেয়। তার হাত কাঁপছে। আহিয়ান খাতাটা হাতে নিয়ে কয়েকটা পৃষ্ঠা উল্টায়। সব সাদা, একটা আঁচড়ও কাটা হয়নি। আহিয়ান খাতাটা সশব্দে টেবিলের উপর ছুঁড়ে মারে। শব্দে তুলি কেঁপে ওঠে, যেন বাজ পড়ল। আহিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। 6 ফুট উচ্চতার সুঠাম দেহের অধিকারী এই লোকটা যখন রেগে দাঁড়ায়, তখন তাকে কোনো রোম্যান্টিক হিরো নয়, বরং সাক্ষাৎ যমদূত মনে হয় তুলির কাছে। আহিয়ান পকেটে 2 হাত গুজে জানালার দিকে ঘুরে দাঁড়ায়। তার ফর্সা ঘাড়ের রগগুলো রাগে ফুলে উঠেছে। তোমার বাবা আমাকে কেন রেখেছেন জানো? তোমাকে অঙ্ক শেখাতে, নাকি তোমার মিথ্যা কথা শুনতে? আমি তো মিথ্যা বলছি না স্যার, সত্যিই কারেন্ট ছিল না, মোমবাতিও খুঁজে পাচ্ছিলাম না। ও তাই? তাহলে এখন যে ফ্যান ঘুরছে, লাইট জ্বলছে, এটা কি জেনারেটরে নাকি জাদুর শক্তিতে? মানে এখন তো এসেছে, তখন ছিল না। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। চেয়ার থেকে ওঠো। কেন স্যার? আমি তো। উঠতে বলেছি। কানে ধরে দাঁড়িয়ে থাকো 10 মিনিট। এটাই আজকের শাস্তি। না স্যার প্লিজ, মা দেখে ফেলবে, আমার বয়স হয়েছে, এখন কি আর কানে ধরে দাঁড়ানো মানায়? তুলির চোখে পানি টলমল করছে। সে করুণ দৃষ্টিতে আহিয়ানের পিঠের দিকে তাকিয়ে থাকে। আহিয়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তুলির ওই কথাটায়, আমার বয়স হয়েছে। আহিয়ানের ঠোঁটের কোনো একটা শুকনো বাঁকা হাসি ফুটে উঠেই মিলিয়ে যায়। সে ধীর পায়ে তুলির দিকে এগিয়ে আসে। পরনে তার কালো শার্ট হাতা কোনোই পর্যন্ত গোটানো। হাতে লোমশ, বাহুতে ঘড়িটা চকচক করছে। আহিয়ান এসে তুলির চেয়ারের হাতলে 2 হাত রেখে ঝুঁকে পড়ে। তুলি এখন চেয়ার আর আহিয়ানের মাঝে বন্দি। আহিয়ানের শরীরের উষ্ণতা আর দামি কোলনের সুবাসে তুলির মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। আহিয়ানের মুখটা তুলির মুখের খুব কাছে। সে এত কাছে যে তুলি স্পষ্ট দেখতে পায় স্যারের গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি। আহিয়ানের চোখ দুটো এখন আর রাগী নয়, বরং সেখানে অদ্ভুত এক নেশা কাজ করছে। সে তুলির চোখের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে তুলি নিজের হৃৎপিণ্ডের ধপধপ শব্দ শুনতে পায়। বয়স হয়েছে বলছো? কত বয়স হলো? 17 নাকি 18? 17, মানে আগামী মাসে 18 হবে। হুম, 18 হয়নি এখনো। তার মানে এখনো তুমি পিচ্ছি আছো। আর পিচ্ছি মেয়েদের শাস্তি কানে ধরাতেই মানায়। ওঠো। আপনি খুব পচা, একটুও মায়া দয়া নেই। আমি আপনার কাছে পড়বই না, বাবাকে বলে দিব আপনি আমাকে মারেন। বাহ, ব্ল্যাকমেইল! সাহস তো কম না। দেখি, তাকাও আমার দিকে। আহিয়ান 1 হাত দিয়ে তুলির চিবুক ধরে তার মুখটা উঁচিয়ে ধরে। তুলির শরীর শিউরে ওঠে সেই স্পর্শে। আহিয়ানের আঙ্গুলগুলো শক্ত, কিন্তু স্পর্শটা কেন জানি আগুনের মতো ছ্যাঁকা দেয় না, বরং এক শীতল শিহরণ জাগায়। তুলি চোখ বন্ধ করে ফেলে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখে মেয়েটাকে। বন্ধ চোখে কাপা কাপা ঠোঁটে মেয়েটাকে অপূর্ব লাগছে। আহিয়ানের খুব ইচ্ছে করছে মেয়েটার ওই ফুলা ফুলা গাল দুটোই আলতো করে ছুঁয়ে দিতে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে তো শিক্ষক, এই অধিকার তার নেই। সে চট করে হাত সরিয়ে নেয় এবং টেবিলের উপর রাখা স্কেলটা হাতে তুলে নেয়। তুলি চোখ খুলে দেখে স্যার স্কেল হাতে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করলে শাস্তি মাফ হবে না। হাত পাতো। স্যার স্কেল দিয়ে মারবেন, ব্যথা পাবো তো। ব্যথা পাওয়ার জন্যই তো মারা। হাত পাতো বলছি। না।
তুলি জেদ ধরে বসে থাকে। আহিয়ান আর জোর করে না, সে স্কেলটা রেখে দেয়। আসলে সে তুলিকে মারতে পারে না। গত 3 মাস ধরে সে পড়াচ্ছে, একদিনও সে তুলির গায়ে হাত তোলেনি, শুধু ধমক আর চোখ রাঙানি। কিন্তু আজ কেন জানি আহিয়ানের মেজাজটা অন্যরকম। বৃষ্টির দিন বলেই হয়তো তার বুকের ভিতর একটা উথাল পাথাল হাওয়া বইছে। সে আবার নিজের চেয়ারে গিয়ে বসে, বইটা খুলে নিজের রাগ কমানোর চেষ্টা করে, কিন্তু তার মন পড়ে আছে ওই অবুঝ মেয়েটার দিকে। ঠিক আছে, মারবো না, তবে একটা শর্তে। কি শর্ত? এই চ্যাপ্টারের সব সূত্র এখন আমার সামনে বসে মুখস্থ করবে। যতক্ষণ না হবে ততক্ষণ আমি যাব না। রাত 12টা বাজলেও না। 12টা? কিন্তু মা তো। আন্টিকে আমি বলে দেব, এখন বই খোলো। তুলি আর কথা বাড়ায় না। সে জানে এই লোকটার সাথে তর্কে জেতা অসম্ভব। সে বই খুলে বিড়বিড় করে পড়তে শুরু করে। আহিয়ান তার দিকে তাকিয়ে থাকে। তুলির পড়ার ভঙ্গি, মাঝে মাঝে চুল কানের পিছে গোজা, আর না বুঝলে কপালে ভাঁজ ফেলা, সবই আহিয়ান খুব মনোযোগ দিয়ে দেখে। সে বুঝতে পারে সে ধীরে ধীরে এই ছাত্রীটির মায়ায় জড়িয়ে পড়ছে। এটা উচিত নয়, একদমই উচিত নয়। কিন্তু মন কি আর বারণ শোনে? প্রায় 1 ঘন্টা কেটে যায়। বৃষ্টি কমে এসেছে। তুলি ক্লান্ত হয়ে টেবিলের উপর মাথা রাখে। তার চোখ জড়িয়ে আসছে ঘুমে। ঘুম পাচ্ছে? খুব। পড়া হয়েছে? অর্ধেক হয়েছে, বাকিটা কাল দেব। প্লিজ স্যার। আহিয়ান দেখে তুলির চোখ লাল হয়ে আছে ঘুমে। তার মায়া হয়। সে বইটা বন্ধ করে দেয়। তারপর নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ায়। তুলিও উঠে দাঁড়ায় তাকে বিদায় দেওয়ার জন্য। আহিয়ান দরজার কাছে গিয়ে আবার ফিরে আসে। তুলি অবাক হয়ে তাকায়। শোনো, জি স্যার। কাল কলেজে শাড়ি পরে আসবে না? কেন স্যার? কাল তো কালচারাল ফাংশন, সবাই শাড়ি পরবে। সবাই পড়ুক, তুমি পরবে না। তুমি এখনো ছোট, শাড়ি সামলাতে পারবে না, পরে গিয়ে হাত পা ভাঙবে। সালোয়ার কামিজ পরবে। কিন্তু আমি তো নীল শাড়ি ঠিক করে রেখেছি, আমি পরবই। আমার মুখের উপর কথা বলবে না তুলি। আমি যা বলেছি সেটা আদেশ। যদি শাড়ি পরে আসো তাহলে গেট থেকেই তোমাকে ফেরত পাঠাবো। আমি গেটেই ডিউটিতে থাকবো, মনে থাকে যেন। কথাগুলো বলেই আহিয়ান হনহন করে বেরিয়ে যায়। তুলি দরজায় দাঁড়িয়ে থাকে। তার রাগে গা রেড়ি করছে। এই লোকটা কি নিজেকে ওবামা মনে করে? সব বিষয়ে নাক গলানো চাই। শাড়ি পরলে তার কি সমস্যা? তুলি রাগে গটগট করে ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে কাল তো শাড়িই পরবে, দেখবে ওই হিটলার স্যার কি করে। কিন্তু আহিয়ানের নিষেধের পেছনের কারণটা তুলি বুঝল না। আহিয়ান চায় না শাড়িতে তুলির ওই অপরূপ সৌন্দর্য অন্য কোনো ছেলের চোখে পড়ুক। আহিয়ানের পজিটিভ মন সেটা মানতে পারবে না। পরদিন সকাল, কলেজ ক্যাম্পাস। কিরে, তুই সেই শাড়ি পরেছিস? স্যার না মানা করেছিল? আরে রাখ তোর স্যার, আমি কি ওনার কেনা শাড়ি পরেছি? আমার ইচ্ছে আমি পরবো। কেমন লাগছে বলতো? উফ, পুরো পরি লাগছে রে। নীল শাড়িতে তোকে যা মানিয়েছে না, আজ তো কলেজের সব ছেলেদের মাথা ঘুরে যাবে। ধুর, তুইও না। চল ভেতরে যাই। কলেজের গেটে ছাত্রদের ভিড়। আজ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান। সবাই সেজেগুজে এসেছে। তুলি নীল রঙের একটা জর্জেট শাড়ি পরেছে, সাথে স্লিপলেস ব্লাউজ, খোলা চুলে নীল রঙের ফুল। তাকে আসলেই অপার্থিব সুন্দর লাগছে। তুলি আর ঈশা গেটের দিকে এগোয়। গেটে কয়েকজন ভলান্টিয়ার ছাত্র আর শিক্ষকরা দাঁড়িয়ে আছেন শৃঙ্খলা রক্ষার জন্য। তাদের মধ্যে আহিয়ানও আছে। আহিয়ানের পরনে আজ পাঞ্জাবি, গাঢ় নীল রঙের পাঞ্জাবি, হাতা গোটানো। তাকে দেখে ছাত্রীরা আর চোখে তাকাচ্ছে আর ফিসফিস করছে। কিন্তু আহিয়ানের চোখ গেটের দিকে। হঠাৎ তার চোখ আটকে যায়। তুলি আসছে, নীল শাড়িতে মোড়ানো একটা জীবন্ত পুতুল যেন। আহিয়ানের চোখ মুহূর্তের জন্য থমকে যায়। পর মুহূর্তেই তার কপালে ভাঁজ পড়ে। সে রাগে চশমাটা ঠিক করে নেয়। সে মানার করার পরেও মেয়েটা শাড়ি পরে এসেছে, আর ওই ব্লাউজ। আহিয়ানের পিত্তি চলে যায়। এই যে, দাঁড়াও তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইডি কার্ড কোথায়? স্যার, ফাংশনের দিন তো কার্ড লাগে না। কে বলেছে লাগে না? রুলস ইজ রুলস, কার্ড ছাড়া ঢোকা যাবে না। কিন্তু স্যার, আমি তো ব্যাগ আনিনি, বাসায় ফেলে এসেছি। তাহলে বাসায় যাও, কার্ড নিয়ে আসো।
তুলি বুঝতে পারে স্যার ইচ্ছে করে আটকাচ্ছে। অন্য কাউকে তো কার্ড দেখাতে হচ্ছে না। তুলির খুব কান্না পায়, আবার রাগও হয়। সে আহিয়ানের চোখের দিকে তাকায়। আহিয়ান নির্লিপ্ত। ঈশা আমতা আমতা করে। স্যার প্লিজ, আজ তো কোনো ক্লাস নেই, ঢুকতে দিন না। আমি কি উর্দুতে কথা বলছি? কার্ড ছাড়া নো এন্ট্রি। আর তুলি, তুমি তো বিশেষ পারমিশন নিয়ে আসোনি, তাই না? সাইড দাও, অন্যদের আসতে দাও। তুলির আগে ফোঁস করতে করতে একপাশে সরে দাঁড়ায়। তার চোখ দিয়ে পানি পড়ার উপক্রম। আহিয়ান অন্য ছাত্রদের চেক করছে, কিন্তু তার পুরো মনোযোগ তুলির দিকে। মেয়েটা কি চলে যাবে নাকি সরি বলবে? আহিয়ান চায় না তুলি চলে যাক। সে শুধু চায় মেয়েটা তার কথা না শোনার জন্য একটু শিক্ষা পাক। আর তাছাড়া এত সুন্দর সেজেছে। ক্যাম্পাসের বখাটে ছেলেগুলো যেভাবে তাকাচ্ছে, আহিয়ানের হাত নিষ্পিস করছে ওদের মারার জন্য। কিছুক্ষণ পর ভিড় একটু কমে। আহিয়ান তুলির দিকে এগিয়ে যায়। তুলি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাওনি? আমি যাব না, আমি ফাংশন দেখব। আপনি আমাকে আটকাতে পারেন না। আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। ওরে বাবা, নালিশ করবে? চলো, আমি নিয়ে যাচ্ছি প্রিন্সিপাল স্যারের রুমে। আমি যাব না আপনার সাথে। আপনি খারাপ, খুব খারাপ। তুলির গলা ধরে আসে কান্নায়। আহিয়ান আশেপাশে তাকায়। কেউ নেই এখন গেটে। সে গলার স্বর নিচু করে, কিন্তু তাতে রাগের চেয়ে অধিকার বোধ বেশি। আমি খারাপ? কাল রাতে কি বলেছিলাম মনে নেই? শাড়ি পরতে না করেছিলাম কেন? কেন করবেন? আপনার কি আমি যা খুশি তা পরব? আমার কি মানে? তুমি আমার স্টুডেন্ট, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এই যে স্লিভলেস পরেছ, ছেলেরা কিভাবে তাকাচ্ছে দেখেছো? তাকালে আমার কি? আমি তো ওদের জন্য সাজিনি। তাহলে কার জন্য সেজেছো? প্রশ্নটা করিয়ে আহিয়ান থমকে যায়। তুলিও চুপ হয়ে যায়। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। বাতাসের ঝাপটায় তুলির শাড়ির আঁচলটা উড়ে গিয়ে আহিয়ানের হাতে লাগে। আহিয়ান সেটা সরিয়ে দেয় না, বরং মুঠোয় ধরে ফেলে। তুলি চমকে উঠে। গেটের আড়ালে দাঁড়িয়ে তারা। কেউ দেখছে না। আহিয়ান আঁচলটা ধরে তুলিকে নিজের দিকে একবার টেনে আনে। কার জন্য সেজেছো উত্তর দিচ্ছ না কেন? আমি আমি নিজের জন্য সেজেছি। ছাড়ুন স্যার, কেউ দেখে ফেলবেন। দেখুক। শোনো, আজকের মতো ঢুকতে দিচ্ছি, কিন্তু একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, পুরোটা সময় আমার চোখের সামনে থাকবে। যেখানে আমি থাকবো তার আশেপাশে থাকবে। কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সোজা টিসি দিয়ে বের করে দেব, বুঝেছো? আপনি কি পাগল স্যার? আমি আপনার পাশে পাশে ঘুরবো কেন? লোকে কি ভাববে? লোকে ভাববে স্টুডেন্ট টিচারের বাধ্য। যাও, ভেতরে যাও, আর শাড়ির আঁচলটা ঠিক করো, পিঠ দেখা যাচ্ছে। আহিয়ান আঁচলটা ছেড়ে দিয়ে গেটের দিকে ফিরে যায়। তুলি দ্রুত আঁচল টেনে গায়ে জড়িয়ে নেয়। তার গা লজ্জায় লাল হয়ে গেছে। স্যার কি তার পিঠের দিকে তাকিয়েছিল? ছি! কিন্তু স্যারের চোখে তো কোনো খারাপ দৃষ্টি ছিল না। ছিল এক ধরনের শাসন আর ভালোবাসা। তুলি দ্রুত পায়ে ভেতরে চলে যায়, কিন্তু তার মন পড়ে থাকে ওই গেটে দাঁড়ানো নীল পাঞ্জাবি পরা লোকটার কাছে। সারাটা অনুষ্ঠান জুড়ে তুলি খেয়াল করে আহিয়ান দূর থেকে তাকিয়ে নজরে রাখছে। স্টেজে যখন কেউ গান গাইছে, সবাই তখন হাততালি দিচ্ছে। আহিয়ান পিলারে হেলান দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তুলির দিকে। তুলির অস্বস্তি হয়, আবার এক অজানা ভালো লাগা তাকে গ্রাস করে। দুপুর 2টা। কলেজের ছাদ। অনুষ্ঠান শেষ। সবাই লাঞ্চের প্যাকেটের জন্য হুড়োহুড়ি করছে। তুলি ভিড় থেকে বাঁচতে কলেজের ছাদে উঠে আসে। এখানকার হাওয়াটা বেশ ফুরফুরে। সে কার্নিশের ধারে গিয়ে দাঁড়ায়। নিচের রাস্তা দেখা যাচ্ছে। হঠাৎ ছাদের দরজায় খটখট শব্দ। তুলি ফিরে তাকায়। আহিয়ান, হাতে দুটো বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল। তুলি অবাক হয়। নিচে তো যুদ্ধের ময়দান, ভাবলাম এখানেই শান্তি পাওয়া যাবে। তুমি এখানে কি করছো? আমি এমনিই বাতাস খেতে এসেছি। খিদে পাইনি? পেয়েছে, কিন্তু নিচে যা ভিড়। নাও, খেয়ে নাও। আহিয়ান একটা প্যাকেট তুলির দিকে বাড়িয়ে দেয়। তুলি সংকোচ করে। স্যারের সাথে এক ছাদে বসে বিরিয়ানি খাবে? এটা কি স্বপ্নেও ভাবা যায়? কিন্তু আহিয়ান কোনো ভনিতা না করে ফ্লোরে কাগজ পেতে বসে পড়ে। সে নিজের প্যাকেট খোলে।
তুলিও আর না করতে পারে না। সে আহিয়ানের থেকে একটু দূরে বসে। দুজনে নীরবে হেঁটে থাকে। কিছুক্ষণ পর আহিয়ান কথা বলে। ঝাল হয়েছে? একটু। পানি খাও। আর শোনো, ওই ছেলেটাকে যার সাথে সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছিলে? ওটা তো রাফিদ, আমার ক্লাসমেট। নোটস চাইছিল। নোটস চাইতে হলে হাসাহাসি করতে হয়? এরপর থেকে নোটস লাগলে আমাকে বলবে। ছেলেদের সাথে এত দহরম মহরম আমার পছন্দ না। আপনি বড্ড জেলাস স্যার। আমার ফ্রেন্ডদের সাথেও কথা বলতে দেবেন না? না, দেব না। আমি জেলাস? হাসালে। আমি কেন জেলাস হতে যাব? কারণ কারণ আপনি আমাকে। তুলি কথাটা শেষ করতে পারে না। সে কি বলবে? আপনি আমাকে ভালোবাসেন? এত বড় সাহস তার নেই। আহিয়ান খাবার থামিয়ে তুলির দিকে তাকায়। তার চোখে কৌতূহল। আমি তোমাকে কি? বলো। থেমে গেলে কেন? কিছু না স্যার, একটা কথা বলবো? বলো। আজ আপনাকে নীল পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে, একদম সিনেমার হিরোর মতো। আহিয়ান বিষম খায়। সে দ্রুত পানি খায়। মেয়েটা পারেও বটে। হঠাৎ এমন সব কথা বলে যে আহিয়ানের মতো গম্ভীর মানুষও ভরকে যায়। আহিয়ান কাশি থামিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে। সে তুলির দিকে তাকায়। মেয়েটা মিটমিট করে হাসছে। এই প্রথম আহিয়ান তার গাম্ভীর্যের খোলস পুরোপুরি ছেড়ে দেয়। সে হাসে, প্রাণ খুলে হাসে। তুমি একটা আস্ত শয়তান। খেয়ে নাও তাড়াতাড়ি, তারপর তোমাকে আমি বাসায় ড্রপ করে দেব। একা রিকশায় যেতে হবে না। আপনি ড্রপ করবেন বাইকে? হুম। কেন? ভয় লাগছে? না, বাইকে চড়তে আমার খুব ভালো লাগে। খাওয়া শেষে তারা নিচে নেমে আসে। কলেজ প্রায় ফাঁকা হয়ে গেছে। আহিয়ান তার কালো রঙের পালসার বাইকটা বের করে। তুলি পেছনে ওঠে, কিন্তু সে আহিয়ানকে স্পর্শ করতে ভয় পায়। সে পেছনে গ্রাব রেল ধরে বসে। আহিয়ান বাইক স্টার্ট দেয়। শক্ত করে বসো, পড়ে গেলে কিন্তু আমার দোষ নেই। বাইক চলতে শুরু করে। বাতাসের ঝাপটায় তুলির শাড়ির আঁচল আর চুল উড়ছে। সে নিজেকে আর সামলাতে পারে না। মনের অজান্তেই সে এক হাত দিয়ে আহিয়ানের পাঞ্জাবিটা খামচে ধরে। আহিয়ান সেটা অনুভব করে। সে আয়নায় একবার তুলির মুখের দিকে তাকায়। তার ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই পিচ্ছি মেয়েটা এখন পুরোপুরি তার হেফাজতে। এই বাইকের জার্নিটা যেন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। ভালোবাসার অধ্যায়। নামবে না? নাকি বাইকেই বসে থাকার প্ল্যান আছে? বাসা চলে এসেছে? ও মানে খেয়াল করিনি স্যার। খেয়াল না করারই কথা। যে শক্ত করে খামচে ধরেছিলে, আমার তো মনে হচ্ছিল শার্ট ছিঁড়ে যাবে। সাবধানে নামো। আহিয়ানের কথায় তুলি লজ্জায় লাল হয়ে যায়। বাইকের ইঞ্জিন বন্ধ করার পরেও তুলি কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিল। আহিয়ানের পিঠের উষ্ণতা আর বাতাসের ঝাপটা সব মিলিয়ে রাস্তাটা খুব অল্প সময়েই শেষ হয়ে গেল বলে মনে হচ্ছে তার। তুলি ধীর গতিতে বাইক থেকে নামে। তার শাড়ির কুচিগুলো একটু এলোমেলো হয়ে আছে। সে দ্রুত হাতে শাড়ি ঠিক করে নেয়। আহিয়ান হেলমেট খুলে বাইকের উপর রাখে। তার চুলগুলো বাতাসে একটু উস্কো খুস্কো হয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। বিকেলের পরন্ত রোদে আহিয়ানকে অপূর্ব লাগছে। তুলি আর চোখে একবার তাকায় শাড়ির দিকে। আহিয়ান পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে। গেটের দারোয়ান চাচা তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আহিয়ান সেদিকে ভ্রুক্ষেপ করে না। সে তুলির দিকেই তাকিয়ে আছে। ভেতরে আসবেন না স্যার? এক কাপ চা খেয়ে যেতেন। না, আজ আর না। আমার একটু কাজ আছে। আর শোনো, কাল বিকেলে পড়তে আসবো। হোমওয়ার্ক যেন কমপ্লিট থাকে। ফাংশনের দোহাই দিয়ে পড়া মাফ হবে না। আপনি কি রোবট স্যার? এই সুন্দর বিকেলেও পড়ার কথা মনে করিয়ে দিতে হয়? রোবট না হলে তোমাদের মতো ফাঁকিবাজ স্টুডেন্টদের মানুষ করা যেত না। যাও, ভেতরে যাও। আর হ্যাঁ, জি। নীল শাড়িতে তোমাকে ভালোই লাগছিল, তবে বাচ্চা মেয়েদের শাড়িতে ঠিক মানায় না। যাও। আহিয়ান কথাটা বলেই চোখের পলকে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তুলি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই বাইকটা ধুলো উড়িয়ে চলে যায়। তুলি গেট ধরে দাঁড়িয়ে থাকে। স্যার কি প্রশংসা করলো নাকি পচালো? ভালোই লাগছিল, আবার বলল মানায় না। লোকটার মনের কথা বোঝা সত্যিই অঙ্কের চেয়েও কঠিন। কিন্তু তুলির মনের ভেতরে এক অজানা আনন্দ দোলা দিচ্ছে। আহিয়ানের ওই একটা বাক্য, তোমাকে ভালোই লাগছিল, তার কানে বারবার বাজছে। তুলি গুনগুন করতে করতে বাড়ির ভেতরে ঢোকে। তার মা সালমা বেগম বারান্দায় দাঁড়িয়েছিলেন।
কিরে মা, কার বাইকে এলি? ওটা কি আহিয়ান বাবা ছিল? হ্যাঁ স্যার, স্যার ড্রপ করে দিল। রাস্তায় খুব জ্যাম ছিল তো, তাই রিক্সা পাচ্ছিলাম না। খুব ভালো ছেলে আহিয়ান, আল্লাহ ওকে দীর্ঘজীবী করুক। যা ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। তুলি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্ব দেখে। গালে হাত দিয়ে দেখে গালটা গরম হয়ে আছে। আহিয়ান যখন বাইক ব্রেক কষেছিল তখন অনিচ্ছা সত্ত্বেও তুলির শরীর আহিয়ানের পিঠের সাথে লেপ্টে গিয়েছিল। সেই মুহূর্তটার কথা মনে পড়তেই তুলির সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। বালিশে মুখ গুজে সে হাসতে থাকে। এই পাগলামি কি শুধুই ভালো লাগা নাকি ভালোবাসা? তুলি জানে না। সে শুধু জানে হিটলার স্যারকে ছাড়া তার দিনগুলো এখন আর কাটে না। পরের দিন বিকেলে আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আহিয়ান যথাসময়ে হাজির। তার পরনে আজ চেক শার্ট আর কালো জিন্স, চোখে সেই চিরচেনা চশমা। তুলি পড়ার টেবিলে বসে আছে। তার মন আজ পড়াশোনায় একদমই নেই। সে বারবার জানালার দিকে তাকাচ্ছে। জানালার বাইরে কি সিনেমার শুটিং চলছে? এত কি দেখছো? না স্যার, আকাশটা খুব মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি হলে হবে, তোমার তাতে কি? তুমি তো আর কাক ভেজা হয়ে ভিজবে না। খাতার দিকে তাকাও। এই ফিজিক্সের সূত্রটা মুখস্থ করতে বলেছিলাম, বলো দেখি। F=ma। তারপর? তারপর গাড়ি আটকে গেল। স্যার আসলে কাল ফাংশনের টায়ার্ডনেস এখনো কাটেনি। আজ পড়াটা থাক না, আমরা বরং গল্প করি। গল্প? আমি কি এখানে গল্প দাদু হয়ে এসেছি? ফালতু কথা বাদ দিয়ে পড়া বলো, না হলে স্কেলটা কিন্তু পাশেই রাখা আছে। আহিয়ান ধমক দিলেও তার গলায় আজ সেই ঝাঁস নেই। সে নিজেও আজ কিছুটা আনমনা। গতকাল বাইকে তুলির স্পর্শ সে এখনো অনুভব করতে পারছে। মেয়েটার গায়ের মিষ্টি একটা ঘ্রাণ আহিয়ানের নাকে লেগে আছে। আহিয়ান কলমটা হাতে নিয়ে নাড়াচাড়া করে। তুলি মাথা নিচু করে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু তার চোখ ছলছল করছে। সে বুঝতে পারছে না স্যার কেন তাকে একটুও বোঝে না। আহিয়ান হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সে ঘরের কোনায় রাখা বুক শেলফটার দিকে এগিয়ে যায়। এই বইগুলো কার? তোমার? জি স্যার, গল্পের বই। হুমায়ুন আহমেদ আমার ফেভারেট। হিমু, মিসির আলী, প্রেমের উপন্যাসও তো দেখছি অনেক। এসব পড়েই মাথাটা গেছে। বাস্তবে জীবনটা উপন্যাসের মতো হয় না তুলি। কেন হয় না স্যার? আমরা চাইলে জীবনটাকে সুন্দর করে সাজাতেই পারি। ভালোবাসা দিয়ে সব কিছু সুন্দর করা যায়। ভালোবাসা? তুমি ভালোবাসার কি বোঝো? দুদিন চ্যাটিং আর পার্কে ঘোরাঘুরি মানেই ভালোবাসা না? ভালোবাসা মানে দায়িত্ব, স্যাক্রিফাইস। আপনি কখনো ভালোবেসেছেন স্যার? সে ঘরের কোনায় রাখা বুক শেলফটার দিকে এগিয়ে যায়। প্রশ্নটা করে তুলি ভয়ে ভয়ে আহিয়ানের দিকে তাকায়। আহিয়ান একটা বই হাতে নিয়ে পাতা উল্টাচ্ছিল। প্রশ্নটা শুনে তার হাতটা থেমে যায়। সে বইটা বন্ধ করে রাখে। তারপর ধীর পায়ে তুলির কাছে এসে দাঁড়ায়। ঘরের আলোটা একটু কম, বাইরে মেঘ ডাকার শব্দ। আহিয়ানের ছায়াটা তুলির উপর পড়ে। ভালোবাসার কথা শুনতে খুব ইচ্ছে, তাই না? যদি বলি বেসেছি। সত্যি? কে এসে? জেনি ম্যাম? আবার জেনি? তোমার মাথায় কি জেনি ছাড়া আর কেউ নেই? তাহলে কে? প্লিজ বলুন না স্যার। সময় হলে জানবে, এখন পড়ায় মন দাও। ঠিক তখনই আহিয়ানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আহিয়ান পকেট থেকে ফোনটা বের করে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে, কিন্তু সে ফোনটা রিসিভ করে। তুলি কান খাড়া করে শোনার চেষ্টা করে। হ্যালো, হ্যাঁ বলো। এখন? এখন তো আমি টিউশনিতে, না আজ দেখা করা সম্ভব না। আরে বাবা, বুঝছো না কেন? আমি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কাল ভার্সিটিতে দেখা হবে, বাই। ফোনের ওপাশ থেকে কোনো এক মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছিল, যদিও স্পষ্ট নয়, কিন্তু দেখা হবে। কথাটা তুলির কানে তীরের মতো বিঁধল। আহিয়ান ফোনটা পকেটে রেখে আবার পড়ার দিকে মনোযোগ দিতে চায়, কিন্তু তুলির মুখটা থমথমে হয়ে আছে। কে ছিল ওটা? তোমার জানার দরকার নেই, অঙ্কটা করো। আমি মাফ করব না। আপনি যার সাথে ফোনে ফিসফিস করে কথা বলছিলেন তার কাছে যান, আমাকে পড়াতে হবে না। তুলি, লিমিট ক্রস করছো। টিচারের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? দিয়েছে, আমার মন দিয়েছে।
আপনি কেন অন্য মেয়ের সাথে কথা বলবেন? আমি সহ্য করতে পারি না। তুলি চিৎকার করে কথাগুলো বলে কেঁদে ফেলে। সে দুই হাতে মুখ ঢেকে কান্না শুরু করে। আহিয়ান হতভম্ব হয়ে যায়। তুলির এই সরাসরি স্বীকারোক্তি তাকে চমকে দিয়েছে। সহ্য করতে পারি না মানে কি? মেয়েটা কি তাকে ভালোবাসে? আহিয়ান কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তুলির কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে ওঠে। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আহিয়ান ধীরে ধীরে তুলির চেয়ারের কাছে বসে পড়ে। সে আলতো হাতে তুলির হাতটা মুখ থেকে সরিয়ে দেয়। তুলির চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। চোখের পানিতে গাল ভিজে একাকার। এই পিচ্ছি, তাকাও আমার দিকে। তাকাবো না। আপনি যান এখান থেকে। আপনি খুব খারাপ। আমি খারাপ সেটা তো জানি, কিন্তু তুমি কাঁদছো কেন? আমি অন্য কারোর সাথে কথা বললে তোমার কষ্ট হয় কেন? জানি না, আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। মনে হয় বুকের ভেতরটা কেউ খুবলে নিচ্ছে। আপনি শুধু আমার স্যার না, আপনি শুধুই আমার, অন্য কারো না। তুলির আবেগের বিস্ফোরণ ঘটে। সে আহিয়ানের শার্টের কলার খামচে ধরে। আহিয়ান বাধা দেয় না। সে বরং তুলির পিঠে আলতো করে হাত রাখে। এই অবুঝ মেয়েটার ভালোবাসা যে এতটা গভীর তা আহিয়ান আগে বুঝলেও আজ সেটা অনুভব করছে তীব্রভাবে। আহিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে বুঝতে পারে সে নিজেও এই মায়াজালে আটকা পড়েছে। আহিয়ান একটু ঝুঁকে তুলির কপালে নিজের কপাল ঠেকায়। তুলি চমকে ওঠে। তার কান্না থেমে যায়। সে ভেজা চোখে আহিয়ানের দিকে তাকায়। এত কাছে স্যার? বোকা মেয়ে, ওটা আমার কলিগ ছিল। নোটস এক্সচেঞ্জ করার জন্য ফোন দিয়েছিল। আর তুমি ভাবলে আমি প্রেম করছি? সত্যি? আমি কি মিথ্যা বলি? আর শোনো, আমার জীবনে জেনি, মেনি, টিনা কেউ নেই। একটা পিচ্চি মেয়ে আছে যে আমাকে সারাদিন জ্বালাতন করে, অঙ্ক ভুল করে, আর কথায় কথায় কাঁদে। স্যার, আপনি আমাকে... চুপ, একদম চুপ। বেশি কথা বললে পানিশমেন্ট দেব। আহিয়ান তুলির ঠোঁটে নিজের তর্জনী রেখে তাকে থামিয়ে দেয়। তুলির হৃদয় স্পন্দন এখন ট্রেনের গতিতে চলছে। আহিয়ানের চোখ তুলির ঠোঁটের দিকে নিবদ্ধ। ঘরের আবছা আলোয় পরিবেশটা আচ্ছন্ন হয়ে আছে। আহিয়ান তার আঙ্গুলটা সরিয়ে নেয়, কিন্তু তার মুখটা সরায় না। সে ধীরে ধীরে আরো কাছে এগিয়ে আসে। তুলি চোখ বন্ধ করে ফেলে। সে বুঝতে পারছে কি হতে চলেছে। তার শরীরের রক্তস্রোত গরম হয়ে উঠছে। আহিয়ানের উষ্ণ নিঃশ্বাস তুলির ঠোঁটে আছড়ে পড়ছে। চোখ বন্ধ করলে কেন? ভয় লাগছে? একটু। ভয় পেও না, আমি আছি তো। আহিয়ান আর অপেক্ষা করে না। সে আলতো করে তুলির নরম ঠোঁট দুটো দখল করে নেয়। তুলির শরীর শিউরে ওঠে। সে শার্টের কলার আরো শক্ত করে আঁকড়ে ধরে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। তার রাগী গম্ভীর টিচার তাকে কিস করছে। আহিয়ানের চুমুটা প্রথমে খুব আলতো ছিল, যেন সে অনুমতি চাইছে, কিন্তু তুলির সাড়া পেয়ে সেটা ক্রমশ গভীর হতে থাকে। বৃষ্টির শব্দের সাথে মিশে যায় তাদের নিঃশ্বাসের শব্দ। আহিয়ান এক হাত দিয়ে তুলির কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নেয়। তুলি চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং আহিয়ানের গলার দুপাশে হাত রাখে। এই মুহূর্তে তারা শিক্ষক ছাত্রী নয়, শুধুই প্রেমিক প্রেমিকা। সময় যেন থমকে দাঁড়িয়েছে এই ছোট্ট ঘরটায়। বেশ কিছুক্ষণ পর আহিয়ান নিজেকে সরিয়ে নেয়। দুজনেই হাঁপাচ্ছে। তুলি লজ্জায় মাথা নিচু করে ফেলে। আহিয়ানের বুকে মাথা রাখে। আহিয়ান শক্ত করে তাকে জড়িয়ে ধরে রাখে। এবার বিশ্বাস হলো নাকি আরও প্রমাণ লাগবে? আপনি আমাকে ভালোবাসেন স্যার? বাসি কিনা জানি না, তবে তোমাকে ছাড়া আমার চলে না। তোমাকে কেউ বকলেও আমার রাগ হয়, আবার তুমি অন্য ছেলের সাথে কথা বললেও আমার রাগ হয়। এটাকে কি বলে? এটাকে পাগলামি বলে আমার সাইকো টিচার। সাইকো? ঠিক আছে, এই সাইকোর পাল্লায় যখন পড়েছো তখন সারা জীবন এই পাগলামি সহ্য করতে হবে। রেডি তো? সারা জীবন। তুলি আহিয়ানের বুকে মুখ ঘষে। তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু সুখ কি এত সহজে আসে? তাদের এই গোপন ভালোবাসার কথা জানাজানি হতে খুব বেশি সময় লাগলো না। প্রেমের খবর বাতাসের আগে ছড়ায়। কয়েকদিন পরের ঘটনা। কলেজে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তুলি আর আহিয়ান স্যারকে নিয়ে কানাঘুষা চলছে। কেউ নাকি তাদের বাইকে একসাথে দেখেছে, কেউ আবার বলছে প্রাইভেটের নামে নাকি প্রেম চলে। স্টাফ রুমেও কথা চালাচালি হচ্ছে।
প্রিন্সিপাল স্যারের কানেও কথাটা গেছে। আহিয়ান স্টাফ রুমে বসে খাতা দেখছিল। প্রিন্সিপাল পিয়ন পাঠিয়ে তাকে ডাকলেন। আহিয়ান গম্ভীর মুখে প্রিন্সিপালের রুমে ঢোকে। সেখানে তুলির বাবা রাশিদ সাহেবও বসে আছেন। আহিয়ানকে দেখে তিনি মুখ ঘুরিয়ে নেন। আহিয়ানের বুকটা ধক করে ওঠে। তবে কি সব জানাজানি হয়ে গেছে? আহিয়ান সাহেব বসুন, আপনার নামে কিছু কমপ্লেন আসছে। জি স্যার, কি কমপ্লেন? আপনি নাকি স্টুডেন্টদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন, বিশেষ করে ফার্স্ট ইয়ারের ছাত্রী তুলির সাথে। স্যার, এটা ভিত্তিহীন গুজব। আমি ওকে প্রাইভেট পড়াই, দ্যাটস ইট। প্রাইভেট পড়ান মানে? আমার মেয়েকে বাইকে করে ঘেন্না পিত্তি করতে তো অনেকেই দেখেছে। ছি আইয়ান, আমি তোমাকে বিশ্বাস করে মেয়ের দায়িত্ব দিয়েছিলাম আর তুমি এই করলে? মাস্টার্স পাশ করেছ আর একটা বাচ্চা মেয়ের মাথা কাটছ। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আমি তুলিকে কোনো খারাপ নজরে দেখিনি। চুপ করো, আমি সব শুনেছি। আজ থেকে তোমার টিউশনি বন্ধ, আর কলেজেও যেন আমার মেয়ের ছায়াও না দেখি তোমার আশেপাশে। কালই আমি তুলিকে গ্রাম পাঠাবো, বিয়ে দিয়ে দেব, তবু তোমার মতো লম্পটের কাছে পড়তে দেব না। লম্পট শব্দটা আহিয়ানের কানে আগুনের মতো লাগলো। সে অপমান সহ্য করতে পারে না, কিন্তু আজ সে চুপ করে আছে শুধু তুলির কথা ভেবে। রাশেদ সাহেব রাগে গটগট করে বেরিয়ে যান। আহিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার ক্যারিয়ার, সম্মান সব এখন হুমকির মুখে। কিন্তু তার চেয়েও বড় ভয়, তুলিকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা আহিয়ান কিছুতেই হতে দিতে পারে না। বিকেলে আহিয়ান সোজা তুলিদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গেট বন্ধ, দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না। আহিয়ান গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়, আহিয়ান নড়ে না। অবশেষে রাত 10টার দিকে রাশিদ সাহেব বের হন। আহিয়ানকে দেখে তিনি অবাক হন। তুমি এখনো এখানে? কি চাও তুমি? পুলিশ ডাকবো? পুলিশ ডাকতে হবে না আঙ্কেল, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? আমি তুলিকে বিয়ে করতে চাই। রাশিদ সাহেব আকাশ থেকে পড়েন। তিনি আহিয়ানের চোখের দিকে তাকান। সেখানে কোনো ভয় বা দ্বিধা নেই, আছে দৃঢ়তা। আহিয়ান সোজা সাপটা চোখের দিকে তাকিয়ে আছে। বিয়ে? তোমার সাহস তো কম না। টিচার হয়ে স্টুডেন্টকে বিয়ে করবে? সমাজ কি বলবে? সমাজ কি বলবে সেটা আমি দেখব। আমি তুলিকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমরা কোনো পাপ করিনি। বিয়ে করাটা সুন্নত, পাপ না। আপনি যদি রাজি না থাকেন তাহলে আমি অপেক্ষা করব, কিন্তু তুলিকে অন্য কোথাও বিয়ে দেওয়া আমি মেনে নেব না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, আমি শুধু আমার ভালোবাসার কথা জানাচ্ছি। আমি ভালো জব করি, ফ্যামিলি ভালো। আমার একমাত্র দোষ আমি তুলির টিচার। এটা কি এতই বড় অপরাধ? ঠিক তখনই ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। তুলি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সে সব শুনছে। তার বাবার মন কি গলবে, নাকি আহিয়ানকে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে? রাশেদ সাহেব কিছুক্ষণ চুপ করে থাকেন। আহিয়ানের চোখে তিনি এক অদ্ভুত সততা দেখতে পান। ছেলেটা সারাদিন না খেয়ে গেটে দাঁড়িয়ে আছে শুধু এই কথাটা বলার জন্য। রাশেদ সাহেবের রাগ কিছুটা কমে আসে, কিন্তু তিনি সেটা প্রকাশ করেন না। কাল সকালে তোমার বাবাকে নিয়ে এসো, কথা বলবো। এখন যাও। আহিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। সে মাথা নেড়ে সম্মতি জানায়। কাল সকালে, তার মানে আঙ্কেল একটা সুযোগ দিচ্ছেন। আহিয়ান জানালার দিকে তাকায়। অন্ধকারেও সে বুঝতে পারে তুলি দাঁড়িয়ে আছে। সে হাত নেড়ে ইশারা দেয়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব কি আসলেই ঠিক হবে, নাকি নতুন কোনো ঝড় আসবে তাদের জীবনে? বিয়ের আগে আরো অনেক পরীক্ষা বাকি। আহিয়ান বাইক স্টার্ট দেয়। আজ রাতে তার চোখে ঘুম আসবে না। কাল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন চৌধুরী সাহেব। কিন্তু আপনারা কি জানেন আপনার ছেলের জন্য আমার মেয়ের কি বদনাম হয়েছে? পাড়ায় মুখ দেখাতে পারছি না। আমি সব শুনেছি বিআই সাহেব। দেখুন, যা রটেছে তা হয়তো পুরোপুরি সত্য নয়। আমার ছেলে আইহানকে আমি চিনি। ও কোনো অন্যায় করেনি। ও শুধু আপনার মেয়েকে ভালোবাসে, আর ভালোবাসলে তো বদনাম হবেই। এটাই তো নিয়ম। ভালোবাসা? এখনকার ছেলেদের ভালোবাসা মানেই তো সর্বনাশ। আমার মেয়েটা ছোট, ও এসবের কি বোঝে? আপনার ছেলেই ওকে ফুসলেছে। এখন বলছেন বিয়ে। টিচার হয়ে ছাত্রীকে বিয়ে? সমাজকে এটা মানবে? সমাজ কি বলল তা দিয়ে কি আমাদের পেট ভরবে? দেখুন, আইহান জেদ ধরেছে তুলিকেই বিয়ে করবে, আর আমিও দেখলাম মেয়েটা মাশাআল্লাহ খুব লক্ষ্মী। বদনাম যখন হয়েছে, তখন এই বদনামকে সম্পর্কে রূপ দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা আজই এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই, আর সামনে শুক্রবার বিয়ে।
এত তাড়াতাড়ি? কিন্তু আমার মেয়ে তো এখনো পড়ছে, ওর পড়াশোনার কি হবে? আঙ্কেল, আমি কথা দিচ্ছি ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ও যেমন কলেজে যাচ্ছিল তেমনই যাবে। আমি তো আছি, আমি তো ওর টিচার নাকি? আহিয়ান এতক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসেছিল সোফায়। বাবার পাশে বসে সে গুরুগম্ভীর আলোচনার শ্রোতা ছিল মাত্র। কিন্তু পড়াশোনার প্রসঙ্গ আসতেই সে আর চুপ থাকতে পারল না। তার গলায় দৃঢ়তা। রাশিদ সাহেব আহিয়ানের দিকে তাকালেন। ছেলেটার চোখে মুখে এক ধরনের জেদ আর আত্মবিশ্বাস। গতকাল রাতে যে ছেলেটা গেটের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, আজ সে বাবার পাশে বসে সগৌরবে মেয়ের হাত চাইছে। রাশিদ সাহেবের রাগটা ধীরে ধীরে জল হয়ে আসছে। আসলে আহিয়ান ছেলে হিসেবে খারাপ না, ভালো চাকরি, সম্ভ্রান্ত পরিবার, আর দেখতেও রাজপুত্রের মতো। তুলির জন্য ইচ্ছেই ভালো পাত্র তিনি হয়তো খুঁজলেও পেতেন না। সমস্যা শুধু ওই একটাই, শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক। কিন্তু সমাজের ভয়ে তো আর মেয়ের জীবন নষ্ট করা যায় না। ড্রয়িং রুমের পরিবেশটা থমথমে। টেবিলের উপর মিষ্টির প্যাকেটগুলো এখনো খোলা হয়নি। পর্দার আড়ালে দাঁড়িয়ে তুলি আর তার মা সব শুনছে। তুলির হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। সে অন্যটা শক্ত করে পিছিয়ে ধরে আছে। আহিয়ান স্যার কি সত্যিই তাকে বিয়ে করবে সামনে শুক্রবার? তুলির বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য চলছে। ওগো, তুমি আর অমত করো না। আহিয়ান বাবার মতো ছেলে লাখে একটা মেলে। আর যা হবার তো হয়েই গেছে। এখন বিয়ে দিলেই সব মুখ বন্ধ হবে। তোমরা যখন সবাই চাইছো, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আঙ্কেল? বিয়ের পর তুলি যেন তার পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারে, আর কলেজে যেন এই নিয়ে কোনো ঝামেলা না হয়। তুমি সেটা দেখবে। আমি কথা দিচ্ছি তুলির সব দায়িত্ব আজ থেকে আমার। রাশিদ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আহিয়ানের মাথায় হাত রাখেন। পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে যায়। সালমা বেগম পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন। তার চোখে আনন্দের অশ্রু। তুলি লজ্জায় নিজের ঘরে পালিয়ে যায়। আহিয়ান মুচকি হাসে। তার যুদ্ধ জয় হয়েছে। সে জানত রাশিদ সাহেব মানবেন, কারণ বাবারা রাগী হলেও মেয়ের মঙ্গলের জন্য সব করতে পারেন। চৌধুরী সাহেব মিষ্টির প্যাকেট খোলেন। সবার মুখে মিষ্টি তুলে দেওয়া হয়। ঠিক হয় আজ রাতে ঘরোয়াভাবে আংটি বদল হবে, আর শুক্রবার জুম্মাবার সেদিনই শুভ কাজ সম্পন্ন হবে। শুক্রবার সন্ধ্যা, কমিউনিটি সেন্টার। ওরে বাবা, আমার বান্ধবীকে তো আর চেনাই যাচ্ছে না। লাল বেনারসিতে তোকে যা লাগছে না তুলি, আহিয়ান সেট তো আজ স্টেজেই ফিট হয়ে পড়ে যাবে। যা তো, বড্ড বকিস তুই। আচ্ছা রিয়া, আমাকে কি খুব বুড়ো লাগছে? স্যার তো পাঞ্জাবি পরে একদম হিরো লাগছে। আমি কি ওনার পাশে মানাবো? তুই চুপ পাগল, তোকে লাগছে পুতুলের মতো। আর স্যার তো তোর দিকে তাকিয়েই আছে সেই কখন থেকে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। চুপ কর, কেউ শুনে ফেলবে, আমার খুব ভয় করছে রে। কিসের ভয়? বাসর রাতের? ওরে দুষ্টু। রিয়া তুলিকে কনই দিয়ে গুঁতো মারে। তুলি লজ্জায় লাল হয়ে যায়। স্টেজে বসে আছে সে। লাল বেনারসি শাড়ি, গা ভর্তি স্বর্ণের গয়না, আর কপালে লাল টিপ। তাকে সত্যিই অপরূপ দেখাচ্ছে। পাশের চেয়ারে বসে আছে আহিয়ান। সোনালি রঙের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। আহিয়ানকে আজ আর সেই রাগী টিচার মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো মোগল শাহজাদা। কমিউনিটি সেন্টার ভর্তি মেহমান। সবাই বর কনের দিকে তাকিয়ে প্রশংসা করছে। কমিউনিটি সেন্টার ভর্তি মেহমান। সবাই বর কনের দিকে তাকিয়ে প্রশংসা করছে। কিন্তু আহিয়ানের সব মনোযোগ তার পাশে বসা ছোট বউটার দিকে। সে আর চোখে বারবার তুলিকে দেখছে। মেয়েটা এত গয়না আর শাড়ির ভারী নড়তেই পারছে না। ঘেমে নিয়ে একাকার। আহিয়ান পকেট থেকে রুমাল বের করে আলতো করে তুলির কপালে চেপে ধরে। খুব গরম লাগছে। শাড়িটা খুব ভারী, দম বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ, তারপর সব খুলে ফেলবে। মানে শাড়িটা পাল্টে হালকা কিছু পরবে। ছি স্যার, আপনি না। তুলি আহিয়ানের কথার দ্ব্যর্থবোধক মানে বুঝে লজ্জায় জিভ কাটে। আহিয়ান দুষ্ট হাসি আসে। স্টেজে বসে সবার সামনেও যে এই লোকটা এমন কথা বলতে পারে তা তুলির জানা ছিল না। আহিয়ান তার নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তুলির হাতটা ঠান্ডা হয়ে আছে। আহিয়ান আলতো করে চাপ দেয়, যেন সাহস যোগাচ্ছে। কবুল বলার সময় তুলির গলা ধরে এসেছিল কান্নায়। আহিয়ান তখন ফিসফিস করে বলেছিল, কাঁদলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন পেতনি লাগবে।
সে কথা শুনে তুলির কান্না হাসি হয়ে গিয়েছিল। এই লোকটা সব পারে। রাত 12টা। তুলিদের বাসায় এখন আহিয়ানদের গাড়ির বহর এসে থেমেছে। আজ থেকে তুলি এ বাড়ির বউ। আহিয়ানের রুমটা দোতলায়। ফুল দিয়ে সাজানো হয়েছে খাট। গোলাপ আর রজনীগন্ধার গন্ধে মোমো করছে পুরো ঘর। কাজিনরা আহিয়ানকে ঘিরে ধরেছে গেট ধরার টাকার জন্য। অনেক দর কষাকষির পর অবশেষে আহিয়ান ছাড়া পায়। তাকে ঠেলে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। উফ, অবশেষে শান্তি। এই যুদ্ধ জয় করা কি সোজা কথা? আহিয়ান শেরওয়ানিটা খুলতে খুলতে কথাগুলো বলে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাগড়িটা খুলে রাখে। তারপর ধীর পায়ে খাটের দিকে এগিয়ে যায়। খাটের মাঝখানে তুলি বসে আছে, ঘুমটা টানা। সে একদম মূর্তির মতো বসে আছে, নড়ছে না। আহিয়ান মুচকি হেসে খাটের একপাশে বসে। সে জানে তুলি নার্ভাস, খুব নার্ভাস। 17 বছরের একটা মেয়ে, হুট করে বিয়ে, তাও আবার নিজের টিচারের সাথে। এটা মেনে নেওয়া সহজ নয়। আহিয়ান আলতো করে তুলির ঘোমটাটা সরিয়ে দেয়। তুলি মাথা নিচু করে আছে, তার চোখের পাপড়িগুলো কাঁপছে। কি গো ম্যাডাম, এখনো কি আমি স্যার নাকি অন্য কিছু? তুলি নিশ্চুপ। কথা বলবে না? আচ্ছা, তাহলে আমিও চুপ করে থাকি। সারা রাত না হয় এভাবেই বসে থাকি। না মানে আমি কি বলবো? যা মনে আসে তাই বলো। আমাকে দেখে কি এখনো ভয় লাগছে? অঙ্ক করতে দেবো ভাবছো? তুলি এবার হেসে ফেলে। সে মুখ তুলে আহিয়ানের দিকে তাকায়। আহিয়ানের চোখে সেই গভীর মায়া। এই চোখের দিকে তাকালে তুলি সব ভুলে যায়। আহিয়ান তুলির চিবুক ধরে মুখটা আরো কাছে টেনে নেয়। তুলির কপালে বিন্দু বিন্দু ঘাম। আহিয়ান নিজের হাতের আঙ্গুল দিয়ে পরম মমতায় সেই ঘাম মুছে দেয়। তার স্পর্শে তুলির শরীর কেঁপে ওঠে। আপনি এমন কেন স্যার? কেমন আমি? এই যে এখন কত ভালো আর ক্লাসে গেলে হিটলার, কোনটা আসল আপনি? দুটোই আমি। ক্লাসে আমি টিচার, আর এখানে এখানে আমি তোমার বর, তোমার হাজব্যান্ড। এখানে কোনো শাসন নেই, শুধু ভালোবাসা আছে। বিশ্বাস হয়? হ্যাঁ, কিন্তু ভয়ও লাগে। কিসের ভয়? আমাকে? আহিয়ান তুলির হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খায়। তুলির হাতের মেহেদির রংটা গাঢ় খয়েরি হয়েছে। আহিয়ান আঙ্গুলগুলোর ভাজে ভাজে চুমু খেতে থাকে। তুলির নিঃশ্বাস ভারী হয়ে আসে। আহিয়ানের ঠোঁটের স্পর্শে তার শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। সে আহিয়ানের কাঁধে মাথা রাখে। আহিয়ান তাকে জড়িয়ে ধরে। আহিয়ানের বুকের ধুকপোকানি তুলি স্পষ্ট শুনতে পাচ্ছে। আহিয়ান তুলির কানের দুলটা খুলতে খুলতে ফিসফিস করে বলে, এই গয়নাগুলো খুব ভারী, তাই না? খুলে দেব? হুম। আহিয়ান খুব যত্ন করে একে একে তুলির গলার হার, কানের দুল, হাতের চুড়িগুলো খুলে পাশে রাখে। তার প্রতিটি স্পর্শে তুলি শিউরে উঠছে। আহিয়ানের হাতটা তুলির পিঠের খোলা অংশে ছই। ব্লাউজের ফিতে খোলার সময় আহিয়ানের আঙ্গুলগুলো তুলির পিঠে আঁকিবুকি কাটে। তুলি চোখ বন্ধ করে আহিয়ানের বুকে মিশে যেতে চায়। আহিয়ান তাকে বাহুডোরে আবদ্ধ করে। বাইরের পৃথিবী এখন তুচ্ছ। এই 4 দেওয়ালের ভেতর এখন শুধু তারা দুজন। আহিয়ান তুলির মুখটা তুলে ধরে। তুলি, হুম। আই লাভ ইউ। খুব ভালোবাসি তোমাকে। সেই প্রথম দিন থেকে, যেদিন তুমি ক্লাসে দেরি করে ঢুকেছিলে আর ভয়ে কাচুমাচু করছিলে, তখন থেকে এই পিচ্চি মেয়েটা আমার মন চুরি করেছে। আমিও আপনাকে ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। আপনি যখন বকা দিতেন তখন খুব কষ্ট হতো, কিন্তু আবার যখন বোঝাতেন তখন মনে হতো আপনার মতো ভালো আর কেউ নেই। আহিয়ান আর কোনো কথা বলে না। সে তুলির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারের চুমুটা আগের দিনের মতো ভিত বা চোরগোপ্তা নয়। এটা অধিকারের চুমু, ভালোবাসার পূর্ণতার চুমু। আহিয়ান তুলিকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দেয়। ফুলের পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াচ্ছে। আহিয়ান তুলির মুখের উপর ঝুঁকে আসে। তার চোখে আদিম আকাঙ্ক্ষা, কিন্তু তাতে বনতা নেই, আছে শুধুই প্রেম। তুলি তার 2 হাত দিয়ে আহিয়ানের গলা জড়িয়ে ধরে। সে নিজেকে সঁপে দেয় তার ভালোবাসার মানুষের কাছে। আহিয়ানের উত্তপ্ত নিঃশ্বাস তুলির গলায় ঘাড়ে আছড়ে পড়ে। তুলি অস্ফুট শব্দ করে ওঠে। আহিয়ান তার কানের লতিতে আলতো কামড় বসায়। ব্যথা পাচ্ছ? না, ভালো লাগছে। আহিয়ান শাড়ির আঁচলটা পুরোপুরি সরিয়ে দেয়। তুলির ফর্সা শরীর চাঁদের আলোর মতো জ্বলজ্বল করছে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখে তার অর্ধাঙ্গিনীকে। সে তুলির পেটে নাভি মূলে চুমু আঁকে। তুলি খিলখিল করে হেসে উঠে সুরসুরিতে।
আবার পর মুহূর্তেই আহিয়ানের গভীর স্পর্শে শিথিলা হয়ে যায়। তাদের মিলনটা হয় খুব ধীর লয়ে, খুব আবেগের সাথে। বাইরে রাত গভীর হয় আর ভিতরে দুটি আত্মা এক হয়ে যায়। আহিয়ান তার পিচ্ছি বউটাকে খুব সাবধানে, খুব আদরে আপন করে নেয়। তুলির সব ভয়, সব সংকোচ আহিয়ানের ভালোবাসার জোয়ারে ভেসে যায়। সকালে যখন ঘুম ভাঙে তখন বেলা রোদ জানালার পর্দা বেদ করে ঘরে ঢুকেছে। তুলি চোখ মেলে তাকায়। সে আহিয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। আহিয়ান এখনো ঘুমাচ্ছে। তার এক হাত তুলির কোমরের উপর। তুলি আলতো করে আহিয়ানের হাতটা সরিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু আহিয়ান ঘুমের ঘোরেই তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কোথায় পালাচ্ছ? ওমা, আপনি জেগেছিলেন? ছাড়ুন, সকাল হয়ে গেছে, নিচে সবাই অপেক্ষা করছে। করুক অপেক্ষা, আজ তো আমাদের দিন, কলেজে ছুটি নিয়েছি। মিথ্যাবাদী, আজ তো শুক্রবার, এমনিতেই ছুটি। ও তাই তো, ভুলে গিয়েছিলাম। আসলে তোমাকে পেয়ে আমি বার তারিখ সব ভুলে গেছি। আহিয়ান চোখ না খুলে কথাগুলো বলে এবং তুলির কপালে একটা চুমু খায়। তুলি লজ্জা পায়। গত রাতের কথা মনে পড়তেই তার গাল গরম হয়ে যায়। সে আহিয়ানের বুক থেকে মাথা তোলে। আহিয়ান এবার চোখ খোলে। তার চোখে দুষ্টুমি। কি ভাবছো রাতের কথা? ধুর, আপনি একদম নির্লজ্জ। আমি গোসলে যাব, ছাড়ুন। গোসল? একা কেন? চলো আমিও যাই, পিঠ ঘষে দেব। না, একদম না, খবরদার আসবেন না। তুলি ছিটকে সরে যায় এবং তোয়ালে নিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আহিয়ান বিছানায় শুয়ে শব্দ করে হাসে। এই মেয়েটা তার জীবনটা রঙে রঙে ভরিয়ে দিয়েছে। আহিয়ান উঠে বসে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের পাপড়ি আর তুলির গয়নাগুলো গত রাতে গত রাতেই সাক্ষী হয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে, সুখের দীর্ঘশ্বাস। কিন্তু সুখের সময় কি সবসময় স্থায়ী হয়? নিচে নামতেই তুলিকে ঘিরে ধরে বাড়ির বউঝিরা। সবাই তাকে নিয়ে মশকরা করছে। আহিয়ান ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে। সেখানে আহিয়ানের মা রেহানা চৌধুরী বসে আছেন। তিনি একটু গম্ভীর প্রকৃতির মানুষ। তুলিকে তিনি পছন্দ করেছেন ঠিকই, কিন্তু ছেলের এই হুট করে বিয়ে করাটা তিনি পুরোপুরি মেনে নিতে পারেননি। আহিয়ান, কাল তোকে কলেজে যেতে হবে না? জি মা, যেতে হবে। কেন? কলেজে নাকি তোদের নিয়ে খুব কথা হচ্ছে। প্রিন্সিপাল স্যার নাকি তোকে ডেকেছিলেন। ওসব মিটে গেছে মা, বিয়ে তো হয়েই গেল, এখন আর কেউ কিছু বলবে না। বললেই ভালো। তা আমি তো চাই না আমার ছেলের কেরিয়ার কোনো কারণে নষ্ট হোক। আর বৌমা, তুমি তো এখন বাড়ির বউ, পড়াশোনা করবে ভালো কথা, কিন্তু সংসারের দিকেও নজর দিও। সারাদিন বই নিয়ে বসে থাকলে চলবে না। তুলি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শাশুড়ির কথায় সে একটু দমে যায়। আহিয়ান সেটা লক্ষ্য করে। সে মায়ের কথার প্রতিবাদ করে না, কিন্তু তুলির হাতটা টেবিলের নিচে আলতো করে ধরে। মা, তুলি এখনো ছোট, ও শিখবে আস্তে আস্তে, আর পড়াশোনাটা ওর জন্য খুব জরুরি। তুমি একটু গাইড করো ওকে। গাইড তো করবই, কিন্তু ও তো বাচ্চা নয়। বিয়ে যখন হয়েছে দায়িত্ব তো নিতেই হবে। আহিয়ান বুঝতে পারে মায়ের মন জয় করতে তুলির একটু সময় লাগবে। সকালের নাস্তাটা বেশ চুপচাপই কাটে। আহিয়ান তুলিকে নিয়ে নিজের ঘরে আসে। তুলির মুখটা ভার। মা কি আমাকে পছন্দ করেন না? দূর বোকা, মা একটু ওরকমই, ওপর দিয়ে শক্ত, ভেতর দিয়ে নরম। দেখবে কয়েকদিন পর তোমাকেই বেশি আদর করছে। মন খারাপ করো না। কিন্তু উনি বললেন সংসার দেখতে, আমি তো রান্নাও পারি না। রান্না করতে হবে না, আমরা তো আছি। আর যদি বেশি সমস্যা হয় আমরা দুজনে মিলে রান্না করব। আমি কিন্তু ভালো ডিম ভাজি করতে পারি। আহিয়ানের কথায় তুলি হেসে ফেলে। আহিয়ান তাকে কাছে টেনে নেয়, কিন্তু তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। আহিয়ানের ফোন বেজে ওঠে। কলেজের এক কলিগ ফোন করেছে। হ্যালো, কি নোটিশ বোর্ডে কে লাগালো? আচ্ছা আমি আসছি, এখনই আসছি। আহিয়ানের মুখটা কালো হয়ে যায়। সে ফোনটা কেটে দিয়ে চিন্তিত মুখে বসে থাকে। তুলি ভয় পেয়ে যায়। কি হয়েছে স্যার? মানে কি হয়েছে ওগো? কলেজে কেউ বা কারা আমার আর তোমার নামে কিছু নোংরা কথা লিখে নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছে নামে। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে তাতে শত্রুদের কি? কেউ হয়তো আমার ভালো চায় না, আমাকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে। সাসপেন্ডেড? না, এটা হতে পারে না। আমার জন্য আপনার চাকরি যাবে?
শান্ত হও তুলি, কিচ্ছু হবে না। আমি যাচ্ছি, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। আহিয়ান দ্রুত তৈরি হয়ে বেরিয়ে যায়। তুলি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা কাঁপছে। তাদের সুখের সংসারে কেন বারবার এমন ঝড় আসে? আজ তো তাদের বউ ভাত, আত্মীয় স্বজন আসবে। এর মধ্যে আহিয়ানকে কলেজে ছুটতে হলো। তুলি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কি আহিয়ানের জন্য অপয়া? তার জন্যই কি স্যারের এত বিপদ? কলেজে পৌঁছে আহিয়ান দেখে নোটিশ বোর্ডের সামনে জটলা। তাকে দেখে সবাই সরে যায়। আহিয়ান এগিয়ে গিয়ে দেখে একটা সাদা কাগজে বড় বড় করে লেখা, চরিত্রহীন শিক্ষক চাই না, ছাত্রী ধর্ষণকারী শিক্ষক আহিয়ানের বিচার চাই। লেখাটা দেখে আহিয়ানের মাথায় রক্ত উঠে যায়। কে করেছে এই কাজ? বিয়ের পরেও এমন জঘন্য অপবাদ? আহিয়ান কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত গলার স্বর শোনা যায়। খুব রাগ হচ্ছে তাই না আহিয়ান? আহিয়ান ঘুরে তাকায়। যিনি ম্যাম দাঁড়িয়ে আছেন। তার ঠোঁটে এক রহস্যময়ী হাসি। আহিয়ান অবাক হয়, জেনি এখানে কেন? আর তার হাসির অর্থ কি? তবে কি? জেনি, তুমি? হ্যাঁ আমি। কি ভাবছো? খুব সুখে আছো পিচ্ছি বউকে নিয়ে? আমাকে রিজেক্ট করার ফল তো পেতেই হবে ডার্লিং। আহিয়ান স্তম্ভিত হয়ে যায়। জেনি? তার দীর্ঘদিনের কলিগ জেনি এসব করেছে? আহিয়ান জানতো জেনি তাকে পছন্দ করে, কিন্তু সেটা যেমন অসুস্থ পর্যায়ে যাবে তা সে ভাবেনি। আহিয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। সে কি করবে এখন? জেনি কি আরো বড় কোনো ক্ষতি করবে তাদের? গল্পের মোড় এখন কোন দিকে যাবে? তার মানে এই নোংরা কাজটা তুমি করেছো? আমার বিশ্বাস করতেও ঘেন্না হচ্ছে জেনি। তুমি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের নামে এমন জঘন্য মিথ্যা রটাতে পারলে? মিথ্যা? কোনটা মিথ্যা আহিয়ান? তুমি কি ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়োনি? ওকে বিয়ে করোনি? আমি শুধু সত্যিটা একটু মশলা মিশিয়ে পরিবেশন করেছি। আর ঘেন্না তো আমার হচ্ছে। আমার মতো একজন স্মার্ট এডুকেটেড কলিগকে রিজেক্ট করে তুমি কি না ওই ফিটার খাওয়া বাচ্চার প্রেমে পড়লে? মুখ সামলে কথা বলা জেনি। ও আমার স্ত্রী। ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুমি মেয়ে এবং আমার কলিগ। আর এই পোস্টার লাগিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? আমাকে সমাজচ্যুত করবে? এক্স্যাক্টলি, সমাজচ্যুত তো বটে, সাথে জেলও খাটাবো। নাবালিকা ছাত্রীকে ফুসলে বিয়ে করার অপরাধে তোমার ক্যারিয়ার আমি শেষ করে ছাড়বো। প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছেন। অলরেডি পুলিশও ইনফর্ম করা হয়েছে সম্ভবত। গুড লাক মিস্টার এক্স প্রফেসর। জেনি পৈশাচিক হাসি হেসে চলে যায়। আহিয়ান সেখানে দাঁড়িয়ে থাকে পাথরের মতো। তার হাত পা কাঁপছে রাগে। কলেজের বারান্দায় ছাত্রছাত্রীরা জটলা পাকিয়ে ফিসফিস করছে। আহিয়ানের মনে হচ্ছে সবাই তাকেই দেখছে, তাকেই বিচার করছে। যে ক্যাম্পাসে সে মাথা উঁচু করে হাঁটতো, আর সেখানে তাকে চোরের মতো মনে হচ্ছে। কিন্তু আহিয়ান দুর্বল হওয়ার পাত্র নয়। সে জানে সে কোনো অন্যায় করেনি। সে দ্রুত পায়ে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা দেয়। তার মস্তিষ্কে তখন একটাই চিন্তা, তুলি। এই ঝড়ের ঝাপটা যেন তুলির গায়ে না লাগে। ও ছোট মানুষ, এই নোংরা রাজনীতিও সহ্য করতে পারবে না। এসো আহিয়ান, বসো। আমি ভাবতে পারছি না তোমার বিরুদ্ধে এমন অভিযোগ আসবে। ব্যাপারটা কি সত্য? স্যার, কাগজে যা লেখা আছে তা সর্বৈব মিথ্যা। আমি কাউকে ধর্ষণ করিনি বা জোর করিনি। হ্যাঁ, আমি বিয়ে করেছি। তুলি আমার স্ত্রী। এটা কি কোনো অপরাধ? বিয়ে করেছো সেটা অপরাধ নয়, কিন্তু ও তোমার ছাত্রী আর ওর বয়স। শোনো আহিয়ান, ব্যাপারটা সেন্সিটিভ। বাইরে কিছু লোক এবং মিডিয়াও হয়তো জড়িয়ে যেতে পারে। যিনি ম্যাডাম স্ট্রং এভিডেন্সের কথা বলেছেন। ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমাকে সাময়িক বরখাস্ত করা হবে। বরখাস্ত? কিন্তু স্যার, আমার কথাটা তো শুনবেন। আমার শ্বশুর মশাই নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন। আমরা সব শুনবো, কিন্তু এখন পরিস্থিতি উত্তপ্ত। তুমি বরং বাসায় যাও, কয়েকটা দিন রেস্ট নাও। আমরা তোমাকে জানাবো। আহিয়ান আর কোনো তর্কে চায় না। সে বুঝতে পারছে এটা একটা গভীর ষড়যন্ত্র। জেনি একা নয়, এর পেছনে হয়তো আরও কেউ আছে যারা আহিয়ানের উন্নতি দেখতে পারে না।
আহিয়ান ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে আসে। তার কাঁধটা আজ বড্ড ভারী লাগছে। বাইরে আসতেই দেখে আকাশ কালো করে মেঘ জমেছে, ঠিক তার মনের মতো। আজ তাদের বউ ভাত। বাসায় আত্মীয় স্বজন গিজগিজ করছে। এই মুহূর্তে এই দুঃসংবাদটা সে কিভাবে দেবে? আহিয়ান বাইক স্টার্ট দেয়। তার খুব ইচ্ছে করছে এক্ষুনি তুলিকে জড়িয়ে ধরে বসে থাকতে, পৃথিবীর এই নিষ্ঠুরতা থেকে পালিয়ে ওই ছোট্ট মেয়েটার কোলে মাথা রাখতে। সন্ধ্যা 7টা, আহিয়ানের বাসা। কে রে আহিয়ান, এত দেরি হলো কেন? মেহমানরা তো সব চলে যাচ্ছে, বৌমা একা বসে আছে স্টেজে। তোর মুখটা এমন অন্ধকার কেন? কিছু না মা, শরীরটা একটু খারাপ লাগছে, খুব হেডেক। তাই বলে নিজের বউ ভাতে দেরি করবি? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। তুলি মেয়েটা সারাদিন কিছু খায়নি তোর অপেক্ষায়। ও খাইনি কেন? তোমরা খাওয়াওনি? জোর করলাম, খেলো না। বলল উনি আসো, একসাথে খাবো। মেয়েটা তোকে বড্ড ভালোবাসে রে, ওর মনটা আর ভাঙিস না। মায়ের কথায় আহিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে দ্রুত পায়ে দোতলায় ওঠে। ঘরে ঢুকে দেখে তুলি এখনো সে ভারী লেহেঙ্গা আর গয়না পরে বসে আছে। ক্লান্তিতে সে সোফায় হেলান দিয়ে একটু ঝিমিয়ে পড়েছিল। আহিয়ানের পায়ের শব্দে সে ধরফর করে উঠে বসে। আহিয়ানকে দেখে তার মুখে হাসি ফোটে, কিন্তু পরক্ষণেই আহিয়ানের বিধ্বস্ত চেহারা দেখে তার হাসি মিলিয়ে যায়। আহিয়ানের চোখ লাল, চুল উস্কো খুস্কো, শার্টের হাতা গোটানো। ওমা, তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমি কতবার ফোন দিয়েছি, তুমি ধরোনি। ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। তুমি খাওনি কেন? তুমি খাওনি, আমি কিভাবে খাই? কি হয়েছে বলো তো? কলেজে খুব ঝামেলা হয়েছে ওই পোস্টার নিয়ে। আমাকে সাসপেন্ড করেছে তুলি, হয়তো পুলিশ কেসও হতে পারে। জেনি সব জায়গায় রটিয়ে দিয়েছে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তুলি স্তব্ধ হয়ে যায়। সে ধীর পায়ে আহিয়ানের কাছে এগিয়ে আসে। আহিয়ান মাথা নিচু করে বিছানায় বসে পড়ে। যে মানুষটাকে দেখে সবাই ভয় পেত, আজ তাকে খুব অসহায় লাগছে। তুলি আহিয়ানের পাশে বসে। সে নিজের ছোট হাত দুটো দিয়ে আহিয়ানের হাতটা শক্ত করে ধরে। আহিয়ানের হাতটা বরফের মতো ঠান্ডা। সাসপেন্ড করেছে তো কি হয়েছে? তুমি তো কোনো অন্যায় করনি। আমরা সত্যিটা সবার সামনে তুলে ধরবো। ওরা কি আমাদের সত্যি শুনবে তুলি? সমাজ রসালো স্ক্যান্ডাল চাই। ওরা আমাকে চরিত্রহীন শিক্ষক বানিয়ে দিয়েছে। আমি এই অপবাদ নিয়ে কিভাবে বাঁচব? কিভাবে তোমার বাবার সামনে দাঁড়াবো? তুমি আমার চোখের দিকে তাকাও। আহিয়ান মুখ তুলে তাকায়। তুলির চোখে কোনো ভয় নেই, নেই কোনো শিশুসুলভ চপলতা। সেখানে আছে এক অদ্ভুত তেজ। এই মেয়েটা যেন গত কয়েক ঘন্টায় অনেকটা বড় হয়ে গেছে। তুলি আহিয়ানের গালে হাত রাখে। কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। আমি জানি তুমি কেমন। আমার বাবা জানে, মা জানে তুমি আমার স্বামী, আমার সব। জেনি ম্যাম বা প্রিন্সিপাল স্যার কি ভাবলো তাতে আমার সংসার নষ্ট হবে না। তুমি ভেঙে পড়লে আমি কার জোরে দাঁড়াবো? তুমি না আমার হিটলার স্যার। হিটলার কি কখনো হার মানে? কিন্তু ওরা যদি তোমাকে নিয়ে নোংরা কথা বলে, সেটা আমি সহ্য করতে পারবো না। বলুক, আমি কাল তোমার সাথে কলেজে যাব। আমি সবার সামনে বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব কে আমাদের আটকায়। এখন ওঠো, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে নাও। আমার খুব খিদে পেয়েছে, তুমি খাইয়ে দেবে। তুলির কথায় আহিয়ানের মনের মেঘ কিছুটা সরে যায়। সে অবাক হয়ে দেখে এই পিচ্চি মেয়েটার মনের জোর তার চেয়েও বেশি। আহিয়ান আলতো করে তুলিকে কাছে টেনে নেয়। তুলি আহিয়ানের বুকে মাথা রাখে। আহিয়ান তুলির চুলে বিলি কেটে দেয়। তুমি সত্যিই বড় হয়ে গেছো তুলি। আমি ভাবতাম তুমি শুধু একটা অবুঝ বাচ্চা, কিন্তু আজ তুমি আমাকে যা সাহস দিলে আমি ঋণী হয়ে থাকলাম। ভালোবাসায় কোনো ঋণ থাকে না পাগল। যাও, কাপড় ছাড়ো, আমি গরম খাবার করতে বলছি। আহিয়ান ফ্রেশ হয়ে আসে। দুজনে মিলে ঘরে গিয়ে খাবার খায়। আহিয়ান নিজ হাতে তুলিকে খাইয়ে দেয়। তুলিও আহিয়ানকে খাইয়ে দেয়। খাওয়া শেষে আহিয়ান দরজা লক করে দেয়। বাইরের সব কোলাহল থেমে গেছে। এখন শুধু তারা দুজন। আহিয়ান তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তুলি আহিয়ানের গলার চেনটা নিয়ে খেলা করছে। আহিয়ান এক দৃষ্টে তাকিয়ে আছে তুলির ঠোঁটের দিকে। আজ তো আমাদের ফুল সজ্জা ছিল না, কিন্তু বউ হাতের রাতটা তো মিস করা যায় না, তাই না? তুমি না অসুস্থ? মাথা ব্যথা করছিল? তোমার ছোঁয়ায় সব ব্যথা সেরে গেছে। জানো তুলি, আজ যখন কলেজে জেনি আমাকে অপমান করছিল, তখন আমার শুধু তোমার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার একটা নিরাপদ আশ্রয় আছে।
যেখানে ফিরলে আমাকে কেউ জাজ করবে না। আমি সারা জীবন তোমার আশ্রয় হয়ে থাকবো। আহিয়ান আবেগপ্রবণ হয়ে তুলির কপালে চুমু খায়, তারপর ধীরে ধীরে নিচে নেমে আসে। তুলির গলার ভাঁজে মুখ গুজে দেয় সে। আহিয়ানের গরম নিঃশ্বাসে তুলির শরীর মোচড় দিয়ে ওঠে। সে আহিয়ানের চুলগুলো খামচে ধরে। আহিয়ান আজ বড্ড বেশি আকুল। সে যেন তার সমস্ত কষ্ট, অপমান আর রাগ মুছে ফেলতে চায় তুলির ভালোবাসায়। তুলির লেহেঙ্গার ব্লাউজের হুকগুলো খুলে ফেলে সে। তুলির ফর্সা পিঠের উপর আহিয়ানের হাত বিচরণ করে। তুলি শিউরে উঠে বারবার। আলোটা নিভিয়ে দাও না। না, আজ তোমাকে আলোয় দেখবো। আমার পিচ্ছি বউটা যে কত সুন্দর সেটা মন ভরে দেখতে চাই। আহিয়ান তুলির আপত্তি শোনে না। সে তুলিকে নিজের নিচে বন্দি করে ফেলে। তাদের শরীরের উষ্ণতা বাড়তে থাকে। আহিয়ান তুলির ঠোঁট, গলা, বুক কোথাও বাদ রাখে না। তুলিও আজ সাড়া দেয় সমান তালে। সে জানে তার স্বামীর আজ খুব মানসিক প্রশান্তি দরকার। এই মিলনে শুধু শরীর নয়, মিশে আছে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার প্রতিজ্ঞা। বাইরের পৃথিবী যখন তাদের আলাদা করতে চাইছে, তখন এই চার দেয়ালের ভিতর তারা একে অপরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। রাত যত গভীর হয়, তাদের ভালোবাসার গভীরতা ততই বাড়ে। ঝড়ের রাতে যেমন মানুষ ঘরকে আঁকড়ে ধরে, আহিয়ানও তেমনই তুলিকে আঁকড়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকাল 10টা। কলেজ গেটে আজ অন্য দিনের চেয়ে ভিড় বেশি। মিডিয়ার দু একজন লোকও দেখা যাচ্ছে ক্যামেরা হাতে। জেনি খবর দিয়েছে যে আজ আহিয়ান আসতে পারে। ছাত্রছাত্রীরা দুই ভাগে বিভক্ত। একদল আহিয়ানের পক্ষে, আরেকদল বিপক্ষে স্লোগান দিচ্ছে। আহিয়ানের বাইক এসে থামে গেটে। বাইকের পেছনে বসা তুলি। তার পরনে আজ নীল শাড়ি নয়, লাল সালোয়ার কামিজ, হাতে শাখা পলা, কপালে সিঁদুর। তাকে দেখে সবার গুঞ্জন থামে। আহিয়ান বাইক থেকে নামে, তারপর তুলির হাত ধরে। তুলির হাতটা একটু কাঁপছে, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়ায়। এই যে আহিয়ান সাহেব, আপনি নাকি নাবালিকা ছাত্রীকে জোর করে বিয়ে করেছেন, ব্যাপারটা কি সত্যি? স্যার, আপনি এটা কি করলেন? আমরা আপনাকে আইডল মানতাম। নাটক বন্ধ করো আহিয়ান। মেয়েটাকে সাথে এনেছো কেন? ইমোশনাল ব্ল্যাকমেল করতে? ও তো ভয়ে মুখ খুলবে না। ওর বাবা নিশ্চয়ই চাপে পড়ে বিয়ে দিয়েছে। আহিয়ান কিছু বলার আগেই তুলির সামনে এগিয়ে আসে। সে আহিয়ানের হাতটা ছেড়ে দিয়ে সোজা জেনির মুখোমুখি দাঁড়ায়। তুলির উচ্চতা জেনির চেয়ে কম, কিন্তু তার চোখের দৃষ্টি আজ অনেক উঁচুতে। ম্যাম, আপনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। আমার বরের নামে বাজে কথা বলার আগে নিজের দিকে তাকান। কি এত বড় সাহস? তুমি আমাকে অপমান করছো। অপমান আপনি শুরু করেছেন। আপনারা সবাই শুনুন, আহিয়ান স্যার আমাকে জোর করেননি। আমি ওনাকে ভালোবেসেছি, আর আমার বাবা মা সজ্ঞানের স্বেচ্ছায় আমাদের বিয়ে দিয়েছেন। এই দেখুন, আমার হাতের শাখা, কপালে সিঁদুর, এগুলোকে জোর করে পরানো যায়? কিন্তু আপনার বয়স, আপনি তো মাইনর। আমার বয়স 17+, আর ইসলামী শরীয়ত মতে বিয়ের জন্য এটা কোনো বাধা নয়। তাছাড়া আমার বাবা যদি গার্ডিয়ান হিসেবে অনুমতি দেন, তাহলে আপনাদের সমস্যা কোথায়? ওহ, তো এখন লেকচার দিচ্ছ? প্রেমে অন্ধ হয়ে ক্যারিয়ারের 12টা বাজাচ্ছ। কদিন পর যখন এই লোক তোমাকে ছেড়ে দিবে, তখন বুঝবে। উনি আমাকে ছাড়বেন না, কিন্তু আপনি যে ওনাকে পাওয়ার জন্য এত নোংরা গেম খেললেন, সেটা কি সবাই জানে? মানে কি বলতে চাও তুমি? স্যার, আপনার ফোনের রেকর্ডটা সবাইকে শুনিয়ে দিন। আহিয়ান পকেট থেকে ফোন বের করে। গতকাল রাতে আহিয়ান যখন জেনির সাথে কথা বলেছিল, তখন সে কল রেকর্ড করে রেখেছিল বুদ্ধি করে। আহিয়ান স্পিকার অন করে দেয়। জেনির গলা স্পষ্ট শোনা যায়। আমার মতো একজন স্মার্ট কলিগকে রিজেক্ট করে তুমি কিনা ওই ফিডার খাওয়া বাচ্চার প্রেমে পড়লে? আমি তোমার ক্যারিয়ার শেষ করে ছাড়ব। পুরো গেট নিস্তব্ধ হয়ে যায়। জেনির মুখটা চুন হয়ে গেছে। সে ভাবতেও পারেনি আহিয়ান রেকর্ড করবে। ছাত্রছাত্রীরা এবার জেনির দিকে ঘৃণা ভরে তাকাচ্ছে। ছি ম্যাম, আপনি এত নিচু! নিজে রিজেকশন মেনে নিতে না পেরে স্যারের নামে মিথ্যা রটালেন। দিন ম্যাডাম, আমার অফিসে আসুন এক্ষুনি। আর আহিয়ান, তুমি ভেতরে এসো। তোমার সাসপেন্ড লেটার উইথড্র করা হবে। জেনি মাথা নিচু করে ভিড় ঠেলে চলে যাওয়ার চেষ্টা করে। ছাত্ররা তার পিছু পিছু হু দিতে থাকে। আহিয়ান ফোনটা পকেটে রাখে। সে তুলির দিকে তাকায়। মেয়েটা আজ তাকে বাঁচিয়ে দিয়েছে। আহিয়ান সবার সামনেই তুলিকে জড়িয়ে ধরে। ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে ওঠে। থ্যাংক ইউ বউ, আজ তুমি না থাকলে আমি হেরে যেতাম। আমি থাকতে তুমি হারবে, এটা হতে পারে না। চলো এবার বাসায় চলো।
খুব খিদে পেয়েছে। চলো আজ তোমাকে আইসক্রিম খাওয়াবো। আহিয়ান আর তুলি বাইকের দিকে এগোয়, কিন্তু গল্পের শেষটা কি এত সহজেই মধুর হবে? জেনি চলে গেছে ঠিকই, কিন্তু তার চোখে সেই প্রতিহিংসার আগুন কি নিভেছে, নাকি সে শেষ কামড় বসানোর জন্য অপেক্ষা করছে? আর তুলির বাবা কি এই পাবলিক সিন মেনে নেবেন? তাদের দাম্পত্য জীবনের সামনে হয়তো আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে, কারণ সুখের অসুখ হতে সময় লাগে না। আইসক্রিমটা গলে হাতে পড়েছে তুলি, টিস্যু নাও। পড়ুক, আইসক্রিম গলে পড়ার মজাই আলাদা। তুমি খাবে না? না, আমার ঠান্ডা লেগে যাবে। তুমি খাও। আর শোনো, কাল থেকে কিন্তু আবার পুরো দমে পড়াশোনা শুরু। এই কয়েকদিন অনেক ঝামেলা গেল, পড়ার অনেক ক্ষতি হয়েছে। উফ, এই রোমান্টিক মোমেন্টেও পড়ার কথা? তুমি কি সত্যিই মানুষ নাকি সিলেবাসের বই? আমি তোমার হাজবেন্ড, যে চায় তার বউ পরীক্ষায় ভালো রেজাল্ট করুক, যাতে কেউ বলতে না পারে টিচারকে বিয়ে করে মেয়েটা গোল্লায় গেছে। কলেজের ঝামেলা মিটে যাওয়ার পর আহিয়ান তুলিকে নিয়ে একটু লং ড্রাইভে এসেছে। শহরের কোলাহল ছাড়িয়ে তারা এখন একটা খোলা লেকের পাড়ে বসে আছে। পরন্ত বিকেলের সোনালি আলো লেকের পানিতে ঝিকমিক করছে। তুলির হাতে একটা বড় চকোলেট কোন আইসক্রিম। সে বাচ্চার মতো জিহবা দিয়ে চেটে চেটে আইসক্রিম খাচ্ছে। মাঝে মাঝে ঠোঁটের কোণে লেগে যাওয়া ক্রিম আহিয়ানের দিকে বাড়িয়ে দিচ্ছে মুছে দেওয়ার জন্য। আহিয়ান অবশ্য টিস্যু দিয়েই মুছছে, কারণ পাবলিক প্লেসে সে একটু সংযত থাকতেই পছন্দ করে। কিন্তু তার চোখে দৃষ্টিতে যে ভালোবাসা খেলা করছে তা কোনো টিস্যু দিয়ে ঢাকা সম্ভব নয়। গত কয়েকদিনের ঝড় তাদের সম্পর্কটা যেন আরো মজবুত হয়েছে। তুলির আজকের সাহসী রূপ দেখে আহিয়ান নতুন করে প্রেমে পড়েছে। এই ছোট্ট মেয়েটার ভেতরে যে এত বড় একটা মন আছে তা সে আজ হাড়ে হাড়ে অনুভব করেছে। আহিয়ান আলতো করে তুলির চুলে হাত বুলিয়ে দেয়। তুলি আহিয়ানের কাঁধে মাথা রাখে। জানো, আজ যখন জেনি ম্যামকে সবাই ছিছি করছিল তখন আমার একটু মায়াই লাগছিল। মায়া? যে মহিলা আমাদের সংসার ভাঙতে চেয়েছিল তার জন্য মায়া? কারণ উনি জানে না ভালোবাসা কি। উনি শুধু জেদ আর ইগো নিয়েই থাকলো। কিন্তু আমি তো তোমাকে পেলাম, আমার আর কিছুই চাই না। আমারও কিছু চাই না রে পাগলি, শুধু চাই তুই সারা জীবন এভাবেই আমার পাশে থাক, আমার ঢাল হয়ে, আমার শক্তি হয়ে। থাকবো, কিন্তু একটা শর্তে। আবার শর্ত? কি শর্ত? আমাকে আর পিচ্চি বলা যাবে না। আমি এখন বড় হয়েছি, প্রমাণ তো আজই দিলাম। আহিয়ান শব্দ করে হেসে ওঠে। লেকের পাড়ে নির্জনতা ভেঙে সে হাসি ছড়িয়ে পড়ে। আহিয়ান দুই হাতে তুলির মুখটা তুলে ধরে। মেয়েটা ঠোঁটের কোণে এখন একটু চকলেট লেগে আছে। আহিয়ান আর নিজেকে আটকাতে পারে না। আশেপাশে কেউ নেই। সে নিচু হয়ে আলতো করে তুলির ঠোঁটের কোণে চকলেটটুকু নিজের ঠোঁট দিয়ে শুষে নেয়। তুলি চমকে ওঠে, কিন্তু সরে যায় না। বিকেলের মৃদু মন্দ বাতাসে তাদের এই ছোট্ট ঘনিষ্ঠতাটুকু এক স্নিগ্ধ আবেশ তৈরি করে। আহিয়ান সরে এসে তুলির চোখের দিকে তাকায়। তুমি আমার কাছে সারা জীবন পিচ্ছিই থাকবে, আমার ছোট্ট তুলি। চলো, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় ফিরতে হবে, মা চিন্তা করবে। চলো, কিন্তু আজ রিকশায় যাব, হুট ফেলে। ঠিক আছে, তাই হবে। আজ তোমার সব আবদার পূরণ করা হবে। রিকশায় ফেরার পথে তুলি আহিয়ানের হাতটা শক্ত করে ধরে বসে থাকে। তাদের এই যাত্রাটা শুধু বাসায় ফেরার নয়, একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার, যেখানে কোনো জেনি নেই, কোনো সমাজ নেই। আছে শুধু তারা দুজন। 6 মাস পর, পরীক্ষার আগের রাত। ওগে, এই চ্যাপ্টারটা কিছুতেই মাথায় ঢুকছে না। কি সব ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, মাথা তো বনবন করে ঘুরছে। ঘুরবে তো, সারা বছর যদি ফাঁকিবাজি করো তাহলে পরীক্ষার আগের রাতে তো মাথা ঘুরবেই। বইটা এদিকে দাও। পরীক্ষার হলে কি আমি গিয়ে আদর করে বুঝিয়ে দিয়ে আসবো? তখন তো নিজেকেই লিখতে হবে। সিরিয়াস হও তুলি, কাল ফার্স্ট পেপার পরীক্ষা। ঘুর, ভালো লাগে না। একটু ব্রেক দাও না, চলো ছাদে যাই, আজ পূর্ণিমা। একদম না, চুপচাপ এই অঙ্কটা করো, এটা শেষ না হলে রাতের ডিনার জুটবে না। আহিয়ান তার স্বভাব সুলভ গাম্ভীর্য নিয়ে টেবিলের এক পাশে বসে আছে। তুলি উল্টো পাশে বসে কলম কামড়াচ্ছে। বিয়ের 6 মাস কেটে গেছে। এই 6 মাসে তাদের সংসারের রুটিনটা বেশ গুছিয়ে গেছে। আহিয়ান সকালে কলেজে যায়, তুলি কলেজে যায়। বিকেলে আহিয়ান বাসায় ফিরে তুলিকে পড়াতে বসে। এই সময়টা আহিয়ান পুরো দোস্তু টিচার হয়ে যায়। তখন তার মধ্যে স্বামীর ছিটে ফোটাও দেখা যায় না। তুলি মাঝে মাঝে ইচ্ছে করে দুষ্টুমি করে আহিয়ানের মনোযোগ নষ্ট করার জন্য, কিন্তু পরীক্ষার আগে আহিয়ান খুব কড়া।
তুলি অঙ্ক করতে করতে আর চোখে আহিয়ানের দিকে তাকায়। লোকটা চশমা পরে বইয়ে মুখ গুজে আছে। সিরিয়াস লোকে তাকে যা হ্যান্ডসাম লাগে না। তুলির ইচ্ছে করে বই খাতা ফেলে দিয়ে আহিয়ানের কোলে গিয়ে বসতে। শুনছো? অঙ্ক হয়েছে? না, বলছি কি যদি আমি ফেল করি? ফেল করার কোনো অপশন নেই। আমার স্টুডেন্ট এবং আমার বউ কেউ ফেল করতে পারে না। ফেল করলে কি হবে জানো? কি হবে? বাপের বাড়ি পাঠিয়ে দেবে? না, বাপের বাড়ি কেন পাঠাবো? শাস্তি দেব, এমন শাস্তি দেব যে 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আহিয়ানের কথার ধরন আর চোখের চাউনিতে তুলির মুখ লাল হয়ে যায়। সে বুঝতে পারে এই শাস্তি সেই ছোটবেলার স্কেলের বাড়ির নয়। এই শাস্তির কথা ভাবলেই তার শরীরের ভেতরে শিরশিরানি শুরু হয়। আহিয়ান মুচকি হাসে। সে জানে কিভাবে তুলিকে কন্ট্রোল করতে হয়। তুলি দ্রুত অঙ্কে মন দেয়। সে জানে আহিয়ান যা বলে তা করার ক্ষমতা রাখে। রাত গভীর হয়, এক সময় পড়া শেষ হয়। আহিয়ান বই খাতা গুছিয়ে রাখে। তুলি হাই তোলে। চলো এবার ঘুমাতে চলো, কাল ভোরে উঠতে হবে। আমাকে কোলে করে নিয়ে চলো, পা ব্যথা করছে। বসে বসে অঙ্ক করলে পা ব্যথা করে? বাহ, চমৎকার লজিক। আহিয়ান কৃত্রিম বিরক্তি দেখালেও তুলিকে পাজা কোলা করে তুলে নেয়। তুলি আহিয়ানের গলায় হাত পেঁচিয়ে ধরে। বিছানায় শোয়ানোর পর আহিয়ান মশারি টাঙিয়ে দেয়। তারপর লাইট নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দেয়। নীলচে আলোয় ঘরটা মায়াবী হয়ে ওঠে। আহিয়ান তুলির পাশে শোয়। তুলির সাথে সাথে আহিয়ানের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে। পরীক্ষার টেনশন তার মাথায়, কিন্তু আহিয়ানের বুকে মাথা রাখলে সব টেনশন ধুয়ে মুছে যায়। তুলি, হুম। বেস্ট অফ লাক। আমি জানি তুমি ভালো করবে, তোমার উপর আমার বিশ্বাস আছে। দোয়া করো, আর যদি ভালো করে তাহলে কি দেবে? যা চাইবে তাই দেব। মনে থাকে যেন। আহিয়ান তুলির কপালে একটা চুমু খেয়ে তাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরীক্ষার দিনগুলোতে আহিয়ান তুলির ছায়ার মতো পাশে থাকে। তাকে কেন্দ্রে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়া দাওয়া সব নিজের হাতে করায়। শ্বশুর বাড়িতেও সবাই তুলিকে সাপোর্ট দেয়। জেনি আর কোনো ঝামেলা করেনি। সে ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে গেছে। জীবনটা এখন অনেক শান্ত। পরীক্ষার রেজাল্টের দিন। ওগো ওগো, তাড়াতাড়ি আসো, রেজাল্ট দিয়েছে। কি হয়েছে? এত লাফালাফি করছো কেন? রেজাল্ট কি? গেস করো। পাস করেছো তো? নাকি টেনে টুনে জিপিএ 3? একদম থাপ্পড় খাবে। আমি গোল্ডেন A+ পেয়েছি। গোল্ডেন, বিশ্বাস হচ্ছে না আমার। সত্যি? দেখি ফোনটা। আহিয়ান তুলির হাত থেকে ফোনটা নিয়ে রোল নম্বর মিলিয়ে দেখে সত্যি জিপিএ 5, সব সাবজেক্টে A+। আহিয়ানের বুকটা গর্বে ফুলে ওঠে। সে জানতো তুলি পারবে, কিন্তু গোল্ডেন পাবে এটা সে নিজেও আশা করেনি। আহিয়ান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তুলিকে ঝাপটে ধরে শূন্যে তুলে পাক খাওয়াতে থাকে। তুলি খিলখিল করে হাসছে। আই এম সো প্রাউড অফ ইউ জান, সো প্রাউড। তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু আমার বউ না, তুমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। মাথা ঘোরাচ্ছে, নামাও নামাও আমাকে। আহিয়ান তুলিকে নামিয়ে দেয়, কিন্তু ছাড়ে না। সে তুলির কোমরে হাত রেখে তাকে নিজের সাথে মিশিয়ে ধরে রাখে। দুজনে নিঃশ্বাস ভারী হয়ে আসছে আনন্দের আতিশয্যে। আহিয়ানের চোখে আজ আনন্দের জল চিকচিক করছে। সে তুলির সারা মুখে চুমু খেতে থাকে, কপালে, গালে, নাকে, চোখে। তুলি হাসতে হাসতে আহিয়ানের গলা জড়িয়ে ধরে। মনে আছে বলেছিলে ভালো করলে যা চাবো তাই দিবে? মনে আছে। বলো কি চাও? হীরের গয়না নাকি বিদেশ ট্যুর? ওসব কিচ্ছু না, আমি তোমাকে চাই। আমাকে তো পেয়েই গেছো, আর কি চাও? আজকে আমরা কোথাও ঘুরতে যাব না। আজ বাসায় কেউ নেই, মা বাবা দাওয়াতে গেছে। আজ তুমি সারা দিন আমাকে সময় দিবে আর আমাকে ভালোবাসবে, একদম সিনেমার মতো। তুলির আবদারে আহিয়ানের শরীরে বিদ্যুৎ খেলে যায়। সে তুলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে। সিনেমার মতো? কিন্তু সিনেমায় তো সেন্সর বোর্ড থাকে, আমাদের তো কোনো সেন্সর নেই। সহ্য করতে পারবে তো আমার ভালোবাসা? পারবো, তুমি তো আমার টিচার, তুমি শিখিয়ে দেবে। আহিয়ান আর কথা বাড়ায় না। সে আচমকা তুলিকে কোলে তুলে নেয়। তুলি চমকে ওঠে। আহিয়ান তাকে নিয়ে সোজা বেডরুমের দিকে হাঁটা দেয়। বাইরে আজ ঝুম বৃষ্টি নেই, কিন্তু তাদের মনের ভেতরে বসন্তের বাতাস বইছে। আহিয়ান বিছানায় তুলিকে নামিয়ে দেয়। জানালার পর্দাগুলো টেনে দিয়ে ঘরটা অন্ধকার করে দেয় সে। বাইরের পৃথিবীর সাথে আজ তাদের কোনো সংযোগ নেই। আহিয়ান ফিরে এসে বিছানায় বসে। তুলি উঠে বসে আহিয়ানের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। তার হাত কাঁপছে উত্তেজনায়। আহিয়ান চুপচাপ বসে তার পিচ্ছি বউয়ের কাণ্ড দেখছে। শার্টটা খুলে ফেলার পর আহিয়ান তুলিকে নিজের দিকে টানে। তুলির পরনে একটা পাতলা সুতির শাড়ি। আহিয়ান আঁচলটা সরিয়ে নেয়। আজ তোমাকে পুরস্কার দেওয়ার দিন।
আর পুরস্কারটা হবে স্পেশাল। আমি রেডি স্যার। আহিয়ান আঁচলটা সরিয়ে দেয়। স্যার ডাকটা শুনে আহিয়ানের উত্তেজনা দ্বিগুণ বেড়ে যায়। সে হিংস্রভাবে তুলির ঠোঁট দখল করে নেয়। তুলি আবেশে চোখ বুঝে ফেলে। আহিয়ানের হাত তুলির পিঠের উন্মুক্ত অংশে ঘুরে বেড়াচ্ছে। সে ব্লাউজের ফিতে টান দিয়ে খুলে ফেলে। তুলির শরীর শিওরে ওঠে। আহিয়ান তাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। তার চুমুর ধারা ঠোঁট থেকে নেমে আসে গলায়, তারপর কাঁধে। তুলি অস্ফুট স্বরে আহিয়ানের নাম ধরে ডাকে। আহিয়ানের স্পর্শে তার শরীরের প্রতিটি লোমকূপ জেগে উঠেছে। আহিয়ান তার শক্তিশালী হাত দিয়ে তুলির নরম শরীরটা পিষে ফেলতে চায় ভালোবাসায়। সে তুলির কানের লতিতে কামড় বসিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ তুলি, ইউ আর মাইন, অনলি মাইন। আই লাভ ইউ টু। আহিয়ান শাড়ির কুচিগুলো খুলে ফেলে। তুলির লজ্জা আজ ভেঙে চোরমার হয়ে গেছে আহিয়ানের তীব্র ভালোবাসার কাছে। আহিয়ান তার পেশিবহুল শরীর দিয়ে তুলিকে ঢেকে ফেলে। তাদের মিলনটা হয় দীর্ঘ এবং গভীর। প্রতিটি স্পর্শে, প্রতিটি চুমুতে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করে। ঘরের বাতাসে তাদের ভারী নিঃশ্বাসের শব্দ আর ভালোবাসার গুঞ্জন মিশে একাকার হয়ে যায়। আহিয়ান তার পিচ্ছি বউটাকে আজ পরিপূর্ণ নারী করে তোলে। সুখের সাগরে ভাসতে ভাসতে তুলি ভাবে, টিচার বরের হাতে জীবনটা সঁপে দিয়ে সে কোনো ভুল করেনি। এই মানুষটা তাকে যেমন শাসন করতে পারে, তেমনই পারে উজাড় করে ভালোবাসতে। 5 বছর পর। বাবা বাবা, মা আমাকে মারছে। কি এত বড় সাহস? আমার রাজপুত্রকে মেরেছে? দাঁড়া, আমি আজ তোর মায়ের বিচার করব। ওমা, ছেলের কথা শুনে বিচার করতে চলে এলে? তোমার গুণধর ছেলে কি করেছে সেটা শুনেছো? আমার লিপস্টিক দিয়ে সারা ঘর দেওয়াল লিখন করেছে। আহিয়ান ড্রয়িং রুমে এসে দেখে এক এলাহি কাণ্ড। 4 বছরের ছেলে আয়ান সারা মুখে লাল লিপস্টিক মেখে ভূত সেজে আছে। আর দেওয়ালে সাদা রং এখন লাল হিজিবিজি দাগে ভর্তি। তুলি কোমরে হাত দিয়ে রাগী মূর্তিতে দাঁড়িয়ে আছে। আহিয়ান দৃশ্যটা দেখে হাসি চেপে রাখতে পারে না। সে এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। তাই বলে মারবে? ও তো আর্টিস্ট হয়েছে, দেখছো না কত সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছে। তুমি ওকে মাথায় তুলেছো। বাপ ছেলে মিলে আমাকে পাগল করে দিবে। উফ, আমার সাধের ম্যাকের লিপস্টিক। আরে বাদ দাও লিপস্টিক, তো আমি তোমাকে 1 ডজন লিপস্টিক কিনে দিব। এখন একটু হাসো তো, রাগী লোকে তোমাকে একদম তোমার শাশুড়ির মতো লাগে। কি বললে? দাঁড়া, আজ তোমার খবর আছে। আজ রাতে তুমি সোফায় ঘুমাবে। ওরে বাবা, এত বড় শাস্তি! সরি, ভুল হয়ে গেছে। বউ আমার লক্ষ্মী সোনা জান। আহিয়ান ছেলেকে কোলে নিয়েই তুলির দিকে এগিয়ে যায় এবং এক হাতে তুলিকেও জড়িয়ে ধরে। তুলিও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সে হেসে ফেলে। আহিয়ান, তুলি আর তাদের ছোট্ট আয়ান, এই 3 জনের ছোট্ট পৃথিবীটা ভালোবাসায় পরিপূর্ণ। জানালার বাইরে বিকেলে রোদ এসে পড়েছে তাদের উপর। আহিয়ান তুলির কপালে একটা চুমু খায়, তারপর ছেলের গালে। জানো তুলি, জীবনটা সত্যিই সুন্দর। কারণ আমার জীবন একটা সাইকো টিচার আছে, যে আমাকে অঙ্ক শেখাতে এসে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। আর আমার জীবনে একটা পিচ্চি মেয়ে আছে যে আমার সব নিয়ম ভেঙে আমাকে বাঁচতে শিখিয়ে দিয়েছে। আহিয়ান তুলির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আয়ান 2 হাতে চোখ ঢেকে ফেলে ফিকফিক করে হাসে। এই সুখের সংসারের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু তাদের ভালোবাসার গল্পটা চলবে অনন্তকাল। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ফুরোয় না, তা সময়ের সাথে সাথে আরো গভীর হয়, আরো রঙিন হয়।